আমরা শুরু করি আমাদের আজকে যে টপিক এইটা। মূলত আমরা অ্যাডভান্স ডিপ লার্নিং স্ট্র্যাটেজির বেটার লার্নিং এর লাস্ট টপিক দেখবো, লাস্ট চ্যাপ্টার, যেটা মূলত ট্রান্সফার লার্নিং এ কিভাবে আমরা কাজ করতে পারি এবং আমাদের লার্নিং করার সময় ট্রান্সফার লার্নিংটা কিভাবে ইউজ করতে পারি সেটা নিয়ে মূলত কথা বলা আছে। যেমন দেখেন এখানে বলা আছে ট্রান্সফার লার্নিং কিন্তু আসলে বেশ বড় একটা টপিক। এইটা আমরা পুরোটা এখানে শুরু করতে চাই না, আমরা জাস্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করতে চাই। আমরা এর পরের মডিউলে ট্রান্সফার লার্নিং নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো। তো এইখানে আমরা ট্রান্সফার লার্নিং এর যে বেসিক কনসেপ্ট, মূলত ট্রান্সফার লার্নিং কিভাবে কাজ করতে পারে, আমরা একটা প্রিটেইনড মডেলের ওয়েট এবং আহ, কিছু লেয়ারের ফিচার গুলাকে নিয়ে কিভাবে নতুন মডেলে কাজ করতে পারি সেগুলা নিয়ে মূলত কথা বলা আছে। তো যাই হোক, এটা হচ্ছে ট্রান্সফার লার্নিং কিভাবে আমরা ডিপ লার্নিং মডেলের ক্ষেত্রে ইউজ করতে পারি সেটা নিয়ে মূলত কথা। দেখেন এই টাইটেলটাই হচ্ছে জাম্প স্টার্ট ট্রেনিং। আমরা ট্রেনিং করব উইথ ট্রান্সফার লার্নিং। তো ট্রান্সফার লার্নিং দিয়ে আসলে আমরা ট্রেনিং এর কাজগুলো কিভাবে করতে পারি আরো বেটার ওয়েতে, আরো কম সময় লাগবে এবং আরো নেটওয়ার্ক স্টেবল হবে। একটা মডেলের লার্ন ওয়েট এবং ফিচার নিয়ে কিভাবে আমরা অন্য মডেলে কাজ করতে পারি সেটা নিয়ে মূলত কথা বলা আছে। ঠিক আছে, আমরা যদিও এই প্রত্যেকটা অ্যাডভান্স ডিপ লার্নিং এর প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে তৈরি করা, এটাও কিন্তু তাই। তো যাই হোক, আমরা একটু শুরু করি এই চ্যাপ্টারটা। তো এইটা শুরু করার আগে ট্রান্সফার লার্নিংটা আসলে কি সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এখানে আছে দেওয়া কিন্তু অতটা ক্লিয়ার নাই। আমি ট্রান্সফার লার্নিং এর একেবারে বেসিক কনসেপ্ট গুলো আপনাদেরকে বলি, আমি একটু পরেই শোনাবো যেন আপনাদের কোনো কিছু মিস না ঘটে যায়। ট্রান্সফার লার্নিং ইন ডিপ লার্নিং ইজ এ টেকনিক। আসলে ট্রান্সফার লার্নিংটা হচ্ছে ডিপ লার্নিং এর একটা আহ, কি বলবো, এটা হচ্ছে একটা আসলে ওয়ে যেটা দিয়ে আমরা লার্নিংটাকে আরো বেটার করতে পারি। The transfer learning in deep learning is a technique where a model that has already been trained, একটা মডেল যেটা অলরেডি ট্রেন করা আছে, in one task is reused partially or fully for a different but related task। যেটা বলা হচ্ছে যে একটা মডেল আপনি লার্ন করেছেন, লার্ন করার পর ওই মডেলের যে ওয়েট এবং আপনি হচ্ছে যতগুলা লেয়ার নিয়েছেন প্রত্যেকটা কিন্তু আমরা ওয়েট গুলো প্রিজার্ভ করে রাখতে পারি। এখন আপনি আরেকটা মডেল নেবেন, যতটা কাছাকাছি করা যায় আগের যে মডেল দিয়ে যে প্রবলেম সলভ করেছিলেন, পরে যে মডেলটা নিচ্ছেন ওইটা, এই যে বলা আছে ডিফারেন্ট বাট রিলেটেড টাস্ক, আলাদা কিন্তু যতটা কাছাকাছি হবে তত ভালো। আরেকটা মডেল ডেভেলপ করব অন্য প্রবলেমের ক্ষেত্রে হতে পারে। তো আগে যেটা আমরা ট্রেন করে রাখলাম আগের মডেল দিয়ে, সেখান থেকে আমরা ফুললি বা পার্শিয়ালি কিন্তু আমাদের আপডেটেড যে ওয়েট সেগুলাকে আমরা ক্যাপচার করে নিয়ে কাজ করতে পারি। এতে কি হবে, এতে আপনার লার্নিং অনেক ফাস্টার হবে এবং রেজাল্ট অনেক ক্ষেত্রে খুব ভালো দিতে পারে। তো ট্রান্সফার লার্নিং এর কনসেপ্টই হচ্ছে আসলে একটা প্রি ট্রেইনড মডেলের ক্ষেত্রে আমরা ইউজ করি। একটা মডেল আপনি ট্রেন করে রেখেছেন, তো ট্রেন করে রাখলে ওই মডেলের যে ওয়েট এবং ওয়েট গুলো আপনি সেভ করে রেখেছেন, জাস্ট ওর কাছাকাছি একটা মডেল ওই টাইপেরই বা রিলেটেড একটা প্রবলেমকে সলভ করবে আগের প্রি ট্রেইন যে ওয়েট গুলো আছে সেগুলোকে ফুললি অথবা পার্শিয়ালি নিয়ে। দিস ইজ কল ট্রান্সফার লার্নিং। নামই হচ্ছে ট্রান্সফার লার্নিং। একটা মডেলের লার্নিং এর যে আপডেটেড ওয়েট সেগুলো আমরা অন্য মডেলে ইউজ করতে চাই, দিস ইজ কল ট্রান্সফার। এবং লার্নিং এর মাধ্যমে যেহেতু ঘটে, লার্নিং করার পর যে ওয়েট গুলা নিয়ে আমরা কাজ করছিলাম সেইটাকে আমরা ট্রান্সফার করবো, সেই জন্যই নামটা হচ্ছে ট্রান্সফার লার্নিং। দেখেন, ইনস্টেড অফ ট্রেনিং এ নিউরাল নেটওয়ার্ক ফ্রম স্কেচ, আপনি একটা নতুন মডেল যখন একবারে স্কেচ থেকে শুরু করবেন, প্রথম থেকে শুরু করবেন, এটা না করে ইউ স্টার্ট উইথ এ প্রি ট্রেইনড মডেল। আপনি প্রি ট্রেইনড মডেল থেকে শুরু করতে পারেন, যেটা লার্ন করা আছে কাছাকাছি মডেল, সেখান থেকে আপনি শুরু করছেন, তাহলে কেমন? অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়। অ্যান্ড অ্যাডাপ্ট ইন ইউর নিউ প্রবলেম। নতুন একটা প্রবলেমের জন্য মডেল ডেভেলপ করবেন, পুরাতন মডেলের আপডেটেড যে ওয়েট গুলো আপনি রেখে দিয়েছিলেন সেখান থেকে নিয়ে শুরু করতে পারেন কিনা, ফুললি অথবা পার্শিয়ালি। যদি এরকম কিছু হয় সেটাকে আমরা বলছি ট্রান্সফার লার্নিং। আমার মনে হয় কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হয়েছে। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছে। থিঙ্ক অফ ইট লাইক দিস, ইউ লার্ন ড্রাইভিং এ কার। আপনি কার চালানো শিখলেন, দেন লার্নিং টু ড্রাইভ এ ট্রাক বিকাম মোর ইজিয়ার। আপনি যদি কার চালানো জানেন তাহলে ট্রাক চালানো কিন্তু আপনার জন্য অনেকটা সহজ হবে একেবারে নতুন ভাবে ট্রাক চালানোর থেকে।
বিকজ ম্যানি স্কিল, ঠিক আছে, যেমন ব্রেকিং, রোড অ্যাওয়ারনেস, স্ট্রিং, এগুলো আপনার জন্য কিন্তু অলরেডি লার্ন করা আছে কার ড্রাইভ করার সময়। তো ট্রাকের জন্য সেটা কিন্তু সুবিধা হবে। এবং ডিপ লার্নিং এর ক্ষেত্রে কি হতে পারে, দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এ মডেল ট্রেইনড অন ইমেজ নেট, জেনারেল ইমেজ ক্যান বি রিইউজড। ইমেজ নেট কিন্তু খুব পপুলার একটা ডেটা সেট, যেটা দিয়ে আমরা কিন্তু খুব সহজেই কাজ করতে পারি। আমরা পরের এক্সাম্পল গুলাই দেখবো। এই মডেল ট্রেইনড অন ইমেজ নেট, জেনারেল ইমেজ, যেখানে আসলে আমাদের হচ্ছে এই মডেলটা দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। আমরা প্রি ট্রেইন মডেল হিসেবে খুবই কমন এটা ইউজ। ক্যান রিউজ, এটা জেনারেল ইমেজের জন্য একটা ইমেজ নেট, এটা একটা মডেল যেটা হচ্ছে আপনার ওয়েট গুলাকে সেভ করে রাখে। আমরা সেই ওয়েট গুলাকে রিউজ করতে পারি কিসের, মেডিকেল ইমেজ ক্লাসিফিকেশনের জন্য, ফেস রিকগনিশনের জন্য, ডিফেক্ট ডিটেকশন ইন ইন্ডাস্ট্রি, এরকম অনেক কাজ ইউজ করতে পারি। তো আপনি যদি একেবারে নতুন ভাবে, আমরা যখন একটা মডেল বিল্ড করি, তখন নতুন ভাবে কিন্তু হচ্ছে আমরা ওয়েট এগুলা ইনিশিয়ালাইজ একেবারে র্যান্ডমলি করি। তো এইটা না করে আমরা প্রিটেইনড কোনো মডেলের ওয়েট যদি সরাসরি বসিয়ে দিয়ে ওইখান থেকে শুরু করি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবো। তো সেটা এখানে বলা হচ্ছে ইমেজনেট। আর এর মাধ্যমে আমরা যদি আসলে এই ওয়েট গুলাকে আমরা নতুন মডেলের ক্ষেত্রে সেভ করে কাজ করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো। হাউ ইট ওয়ার্কস, দেখেন, এই ডিপ নিউরাল নেটওয়ার্ক লার্ন ফিচার ইন লেয়ার্স। আমরা জানি যে ডিপ নিউরাল নেটওয়ার্কে কিন্তু লেয়ার দিয়ে আসলে ইনপুট থেকে ফিচার এক্সট্রাক্ট করা হয়। তারপরে যত আমরা লেয়ার বাড়াতে থাকি, আলটিমেটলি কিন্তু লার্নিংটা তত বেশি ডিপ হয় এবং আস্তে আস্তে এইটাকে আমাদের টার্গেটের দিকে পৌঁছায়। দেখেন, আর্লি লেয়ার্স, একটা ডিপ লার্নিং এর প্রথম দিককার যে লেয়ার গুলো থাকে, ডিটেক্ট বেসিক ফিচার্স। প্রথম দিককার যে লেয়ার গুলো, সেগুলো বেসিক ফিচার গুলো আসলে ডিটেক্ট করে, এজ, কর্নার্স, টেক্সচার্স। মিডিল লেয়ার গুলো কি করে, ডিটেক্ট শেপ অ্যান্ড প্যাটার্ন। মিডিল লেয়ার গুলো সাধারণত শেপ এবং প্যাটার্নকে ডিটেক্ট করে। আর ফাইনাল লেয়ার, এটা হচ্ছে টাস্ক স্পেসিফিক ক্লাসিফিকেশন। মানে আউটপুট লেয়ার কি করে, আউটপুট লেয়ার তো জেনারেলি ক্লাসিফিকেশন বা রিগ্রেশনের জন্য আমরা রিগ্রেশন করতে পারি। তো এই তিন ধরনের লেয়ার কিন্তু সাধারণত আমরা ইউজ করি। প্রথম দিককার লেয়ার, যেটা আসলে বেসিক ফিচার গুলো এক্সট্রাক্ট করে, মিডিল লেয়ার যেগুলো আসলে বিভিন্ন ধরনের শেপ প্যাটার্ন সেগুলোকে এক্সট্রাক্ট করে, এবং ফাইনাল লেয়ার যেটা আসলে আউটপুটটা কি হবে সেদিকে সে ফাইনাল ডিরেকশনটা দেয়। এখন দেখেন, ইন ট্রান্সফার লার্নিং ইউজুয়ালি আমরা কি করতে পারি, ফিচার এক্সট্রাক্ট করতে পারি। আমরা ধরেন যে কিছু লেয়ার ইউজ করলাম প্রি ট্রেন মডেলের, সেখানকার ফ্রিজ ইচ লেয়ার, যে কোনো লেয়ারকে কিন্তু ফ্রিজ করে ফেলতে পারি। আমরা আজকে দেখবো সেটা, ফ্রিজ করে করে রেজাল্ট গুলো দেখবো। ট্রেন ওনলি দ্য লাস্ট লেয়ার ফর নিউ টাস্ক। আমরা হচ্ছে ধরেন যে একটা প্রি ট্রেন মডেলে 5টা লেয়ার দিয়ে, 5টা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার লার্ন করিয়ে আপনি ওয়েট গুলো সেট করে রেখেছেন। নতুন একটা মডেল আপনি নিয়ে কাজ করছেন, আপনি ওই মডেলটাকে জাস্ট হচ্ছে প্রিটেন মডেলটাকে আপনার নতুন মডেল এর সাথে কাজ করলেন, প্রত্যেকটা লেয়ার কি রাখলেন, কিন্তু আউটপুট লেয়ারকে শুধু চেঞ্জ করে দিলেন। যেহেতু নতুন আহ, নতুন কাজ হলে প্রবলেম ডোমেইন চেঞ্জ হয়ে যাবে, ক্লাসের সংখ্যা চেঞ্জ হতে পারে, আরো অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো সেই কারণে আমরা কিন্তু শুধু আউটপুট লেয়ারটাকে চেঞ্জ করে ফেলতে পারি। বাট হিডেন লেয়ার গুলো ফিক্স থাকলো। হিডেন লেয়ার গুলো যদি ফিক্স থাকে আগের প্রিটেন মডেলের, তাহলে ওইখানকার ওয়েট গুলো দিয়ে আমরা শুরু করতে পারবো। এটা একটা কাজ হতে পারে, এটাকে আমরা ফিচার এক্সট্রাকশন বলতে পারি। কেননা এই যে দেখেন, এই প্রথম লেয়ার গুলো ফিচার এক্সট্রাকশনের কাজ করে, দ্বিতীয় লেয়ার গুলো কিন্তু আসলে ফিচার এক্সট্রাকশনের কাজ করে। তো ডিফারেন্স হচ্ছে, প্রথম গুলো একেবারে বেসিক ফিচার, আর পরের গুলো হচ্ছে আরো ডিপ লেভেলের ফিচার। আর ফাইনালটা কিন্তু হচ্ছে আপনার আউটপুটের জন্য যে কাজটা করা দরকার সেটা আসলে সে বের করে দেয়, যে ধরনের হওয়া দরকার সে ধরনের। ধরেন ক্লাস ধরেন 10টা, তাহলে একরকম হবে। ক্লাস ধরেন 20টা, আপনার প্রথম যে প্রিটেন মডেল করেছিলেন সেটার জন্য যদি 10টা হয়, তাহলে আউটপুটে নোট হবে 10টা। যদি পরের যে মডেলটা আপনি ডেভেলপ করতে চাচ্ছেন নতুন মডেল, সেটা যদি 20টা হয়, তাহলে হবে 20টা। তো এই কাজগুলো আসলে কিন্তু করা যায়। তো যদি আমরা ওই প্রিটেন মডেলের সবগুলা লেয়ার, হিডেন লেয়ারকে রাখি, আউটপুটটাকে শুধু বাদ দিই, তাহলে কিন্তু আসলে ফিচার এক্সট্রাকশন এর কাজগুলো হয়ে যাবে। এই যে ফ্রিজ ইজ লেয়ার, প্রিটেন মডেলের প্রত্যেকটা লেয়ারকে আমরা কিন্তু ফ্রিজ করতে পারি। ট্রেন অনলি দ্য লাস্ট লেয়ার ফর নিউ টাস্ক, নিউ টাস্কের জন্য শুধুমাত্র আমরা আউটপুট লেয়ারটাকে ট্রেন করব। এটা একটা হতে পারে, এটা একটা ওয়ে। সেকেন্ড আর একটা ওয়ে বলছে ফাইন টিউন। কি হচ্ছে, আনফ্রিজ সাম লেয়ার। আমাদের ধরেন অনেকগুলো লেয়ার ছিল প্রিটেন মডেলে, 5টা লেয়ার ছিল, এর মধ্যে আমি হয়তো 2টা লেয়ারকে আনফ্রিজ করেছি, 3টা লেয়ারকে ফ্রিজ করেছি।
ফ্রিজ মানে হচ্ছে অ্যাজ ইট ইজ প্রিটেন্ড মডেলে যা ছিল তাই, ওয়েট গুলা যা ছিল তাই। আর আনফ্রিজ মানে হচ্ছে যেই লেয়ার গুলাকে আনফ্রিজ করবো সেগুলো আপডেট হবে নতুন মডেলে। খুব ইন্টারেস্টিং কিন্তু। আপনি কিছু লেয়ারকে ফ্রিজ করতে পারেন, কিছু লেয়ারকে আনফ্রিজ করতে পারেন। যদি আপনি ফ্রিজ করেন তাহলে অ্যাজ ইট ইজ প্রিটেন্ড মডেলে যেগুলা ছিল যেভাবে সেইভাবেই কিন্তু ওয়েট থেকে যাবে, ওইটা আপডেট হবে না। কিন্তু যেগুলো হচ্ছে আনফ্রিজ করবেন যে লেয়ার গুলাকে, সেগুলা কিন্তু আসলে আপডেট হবে। আপনি কিছু লেয়ারকে আনফ্রিজ করতে পারেন করে ট্রেন দ্য হোল মডেল উইথ এ স্মল লার্নিং রেট। আপনি পুরো নতুন মডেল ডেভেলপের জন্য, ফাইন টিউনিং এর জন্য ওই যে লেয়ার গুলাকে আনফ্রিজ করলেন সেগুলোকে আপনি ফাইন টিউনিং এর জন্য আপনি হচ্ছে আবার আপডেট করতে পারেন, অ্যাডপ্ট করতে পারেন। এইভাবেও কিন্তু কাজ করা যায়। আরো ওয়ে আছে, এখানে কিছু কথাবার্তা বলা হলো। তার মানে এখানে যেটা বলা হচ্ছে এতক্ষণ ধরে সেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব সহজেই একটা প্রিটেইন মডেলের যেই পরিমাণ লেয়ার আছে সেই লেয়ার গুলাকে ইউজ করতে পারি। ওই যেই লেয়ার গুলা যেই ওয়েট দিয়ে আসলে সেভ করা ছিল প্রিটেন্ড মডেল, সেইখান থেকেও আমরা কিন্তু ওগুলাকে হায়ার করে নিয়ে আসতে পারি। এবং আমরা ইচ্ছা করলে কোনো কোনো লেয়ারকে ফ্রিজ করতে পারি, ফ্রিজ করলে অ্যাডপ্ট হবে না নতুন মডেলে। আর যদি আনফ্রিজ করি সেগুলোকে অ্যাডপ্ট করা যাবে। এইভাবেই আসলে আমরা কাজগুলো করতে পারি। আমরা দেখবো আজকে এক্সাম্পলে কোড দিয়ে যে আসলে কি করা যেতে পারে। এক্সাম্পল দেখেন, এখানে দেখেন একটা প্রিটেইন মডেল, যেটা বললাম ইমেজ নেট কি হতে পারে, যে রেসনেট ট্রেইনড অন ইমেজ নেট। ইমেজ নেট এই ডেটা সেটটাকে আমরা হচ্ছে এই রেসনেট দিয়ে যদি ট্রেন করে ফেলেছি, তাহলে কি হবে? রেসনেট কিন্তু আসলে একটা ট্রান্সফার লার্নিং এর মডেল, আমরা পরে দেখবো। আমরা এই মডিউলে না, এর পরের মডিউলে দেখবো। এটা বেশ বড় একটা মডেল, বিভিন্ন ভাবে আসলে সাজানো থাকে বিভিন্ন লেয়ারে। তো ইমেজ নেট এই ডেটা সেটটাকে আমরা হচ্ছে এই রেসনেট এটা দিয়ে আসলে ট্রেন করবো। অলরেডি করা আছে, প্রিটেইন আমরা ধরেন করে ফেলেছি। তাহলে রেসনেটের যে স্ট্রাকচার, যতগুলা লেয়ার ছিল সব লেয়ার, এখানে কনভলিউশন পুলিং লেয়ার আছে এবং আপনার ফিচার এক্সট্রাকশনের জন্য, এবং আলটিমেটলি আমাদের যে কোর নিউরাল নেটওয়ার্কের মাল্টি লেয়ার পারসেপশনের যে লেয়ার সেগুলো আছে, এটা স্ট্রাকচার আছে, আমরা দেখবো পরে। তো সেটাতে আমরা প্রিটেইন করে রেখেছি। এখন এই প্রিটেইন করা মানে সেইখানকার লেয়ার এবং সেই লেয়ার গুলোর ওয়েট আমরা কিন্তু ইউজ করতে পারবো। তো নতুন টাস্কে কি হবে, এবার আমরা নতুন একটা কাজ করতে চাচ্ছি। ইমেজ নেট কিন্তু জেনারেল ইমেজের জন্য তৈরি করা, যে কোনো ধরনের ইমেজ সে কিন্তু আসলে ক্লাসিফাই করার মতো অ্যাবিলিটি আছে, জেনারেল টাইপের ইমেজ, কোনো স্পেসিফিক না। এখন এই প্রিটেইন মডেলটাকে নিয়ে আমরা হচ্ছে ডিটেক্ট লাং ডিজিজ ফ্রম এক্স রে ইমেজ থেকে লাং ডিজিজ ডিটেক্ট করবো, নতুন একটা সিস্টেম। তার জন্য ইমেজ নেটটা ইউজ করতে চাচ্ছি। নর্মালি আপনার মাথায় আসতে পারে এটা তো জেনারেল, এটা তো বায়োমেডিকেলের জিনিস, কিভাবে হবে? আমরা কিন্তু পুরোটা নিচ্ছি না, আমরা এইখানকার যে প্রিটেইন মডেলের ওয়েট, এই মডেলটা যখন নতুন মডেলটা শুরু করব তখন পুরাতন মডেলের ওয়েট গুলা নিয়ে আমরা কাজটা শুরু করবো। তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে এগিয়ে যাবেন, তাই না? একবারে নতুনলি র্যান্ডমলি শুরু করার থেকে পুরাতন প্রিটেইন মডেলের ওয়েট গুলা নিয়ে শুরু করাটা অনেক ভালো। সেটাই এখানে বলা হচ্ছে। কি হতে পারে? লোড রেসনেট। লোড রেসনেট মানে রেসনেটের যে স্ট্রাকচার এবং হচ্ছে আপনার ওইখানকার যে প্রত্যেকটা নোডের যে ওয়েট সেগুলা সহ লোড হবে। সেকেন্ড, রিমুভ ফাইনাল ক্লাসিফিকেশন লেয়ার। ফাইনাল ক্লাসিফিকেশন যে লেয়ার সেটাকে বাদ। এটা সাধারণত কমন স্ট্র্যাটেজি, কেননা যদি একেবারে দুইটা প্রবলেম একই রকম না হয়ে যায় তাহলে কিন্তু আউটপুট লেয়ারটাকে চেঞ্জ করতেই হবে। ওটাই বলছে, কেননা ওটার ক্লাস কতগুলো ছিল, এটার ক্লাস কতগুলো ছিল, এত মুশকিল। কারণ এইটা হচ্ছে আপনার ডেফিনেটলি মাল্টি ক্লাস, এটা হচ্ছে বাইনারি ক্লাস হতে পারে। এক্স রে ইমেজ আইদার এটা লাং ডিজিজ, যদি আপনার ইউনিক ডিজিজ ডিটেকশন হয় তাহলে 1 অথবা 0 হবে এবং বাইনারি। আর যদি মাল্টিপল হয় তাহলে কিন্তু মাল্টি ক্লাস হবে। এখানে কিন্তু নাম্বার অফ ক্লাস অবশ্যই ভ্যারি করবে এটার সাথে এটা। তো এখানে ফাইনাল যে লেয়ার, আউটপুট লেয়ার, সেটা কিন্তু আসলে চেঞ্জ করতে। এরপরে অ্যাড নিউ লেয়ার ফর লাং ডিজিজ ক্লাস। আমরা এখানে নতুন লেয়ার অ্যাড করবো, আউটপুট লেয়ারটাকে বাদ দিয়ে নতুন আউটপুট লেয়ার এই প্রবলেমের জন্য যেটা দরকার সেটাকে আমরা অ্যাড করবো। ট্রেন অন মেডিকেল ডেটা সেট। এরপরে আমরা নতুন মেডিকেল ডেটা সেট দিয়ে করবো। আসলে এখানে কি হলো, আমরা এই রেসনেটের যে লার্ন ওয়েট, অ্যাডপ্ট ওয়েট, এইটা ইমেজিনারির উপরে কাজ করে যেই মডেলটা লার্ন করেছিলাম সেইটাকে এখানে শুরুতেই বসিয়ে দিয়ে এখান থেকে শুরু করবো। আপনার পরের যে নেটওয়ার্কটা ডেভেলপ করছেন এটা আগের নেটওয়ার্কের যেহেতু ওয়েট গুলা নিয়ে কাজ করতে শুরু করেছে, আলটিমেটলি এটা খুব দ্রুত অ্যাডপ্ট হওয়ার কথা এবং অনেক ক্ষেত্রে আপনি বেটার লার্নিং এবং অনেক ক্ষেত্রে বেটার জেনারেলাইজেশন রেজাল্ট পাবেন, আশা করা যায়।
আমরা দেখব। এইটা হচ্ছে একটা এক্সাম। হোয়াই ট্রান্সফার লার্নিং ইজ ইউজফুল? নিড লেস ডেটা, বুঝতেই পারছেন, ফাস্টার ট্রেনিং, বেটার পারফরমেন্স। যদি ডেটা সেট স্মল হয় সেক্ষেত্রে খুবই ভালো কাজ করে, ওভার ফিটিং কে রিডিউস করে। এখানে দেখেন কমন প্রিটেইন মডেল, সাধারণত এই মডেলগুলা ট্রান্সফার লার্নিং এর এই মডেলগুলো সব থেকে বেশি ইউজ হয়। বিজিজি 16 বা 19, বিজিজির আরো মডেল আছে, এই দুটো খুব পপুলার। রেসনেট, ইনসেপশন, খুবই পপুলার। ইফিশিয়েন্ট নেট, বার্ড। এটা সাধারণত বার্ড এনএলপি ক্ষেত্রে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ক্ষেত্রে ইউজ করা হয়। এর বাইরে অনেক প্রিটেইন মডেল আছে, এই মডেলগুলা আসলে ইউজ করা যেতে পারে। তো এইটা আমরা ট্রান্সফার লার্নিং এর শেষে আমাদের পরের মডিউলে এটা দেখবো। মোটামুটি বিজিজি, রেসনেট, ইনসেপশন তিনটা দেখার প্ল্যান আছে। তো এই হচ্ছে মোটামুটি ট্রান্সফার লার্নিং এর বিষয়। আমরা এটা কোথায় ইউজ করতে পারি? যে কোনো কাজে, ইমেজ ক্লাসিফিকেশন, অবজেক্ট ডিটেকশন, মেডিকেল ডায়াগনোসিস, স্পিচ রিকগনিশন, এলএলপি, যেখানে ডিপ লার্নিং ইউজ করি না কেন সেখানে আমরা এটা আসলে ইউজ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রান্সফার লার্নিং এর কনসেপ্ট। মূলত আমরা ট্রান্সফার লার্নিং আসলে কি দেখলাম? ট্রান্সফার লার্নিং এ আমরা যেটা দেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে কনসেপ্টটা হচ্ছে আমরা একটা প্রিটেইনড মডেলের ওয়েট কে আমরা নতুন একটা প্রবলেমের জন্য যে মডেল ডেভেলপ করব সেই ডেভেলপ মডেলে ইউজ করতে পারি, এটাতে আমাদের অনেক বেশি সুবিধা হওয়ার কথা। আমরা সেটা কিভাবে করতে পারি এখন আমরা কিন্তু চলে আসবো আমাদের এই এই জায়গায়। এই চ্যাপ্টারটা শুরু করবো, জাম্প স্টার ট্রেনিং উইথ ট্রান্সফার লার্নিং। দেখেন কথায় আছে জাম্প স্টার ট্রেনিং, আমরা নতুন একটা মডেলের ট্রেনিং শুরু করব ট্রান্সফার লার্নিং এর মাধ্যমে। মানে আমরা প্রিভিয়াস একটা মডেলকে লার্ন করিয়ে রাখবো, সেই মডেলের ওয়েট গুলো সেট করে রাখবো, সেই ওয়েট গুলাকে আমরা নতুন মডেলে ফিট করিয়ে ওখান থেকে কাজ শুরু করবো। এইটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তো মোটামুটি আমরা যদি এই চ্যাপ্টারটা দেখি তাহলে মোটামুটি ভাবে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। ট্রান্সফার লার্নিং ইজ এ মেথড ফর রিইউজিং এ মডেল ট্রেন। মানে একটা মডেল যে ট্রেন করলেন সেটাকে রিইউজ করা যায় অন এ রিলেটেড প্রিডিক্টিভ মডেলিং প্রবলেম। যদি একবারে কিন্তু মাথায় রাখতে হবে রিলেটেড হওয়াটা জরুরি। যেমন আমরা এর আগে যেটা দেখলাম যে ইমেজ নেট ডেটা সেটের উপরে নেসনেট ইউজ করলাম। এইটা হচ্ছে ইমেজ নেট কি একটা জেনারেল ইমেজ গুলাকে নিয়ে কাজ করে ওই রকম একটা ডেটা সেট। তারপরে আমরা কিন্তু হচ্ছে মেডিকেল ডেটা সেট, এক্স রে ইমেজের উপরে, ডেটা সেটের উপরে কাজ করছি। তো জেনারেল ইমেজের উপরে করলে কি হবে? জেনারেল ইমেজের উপরে করলে মোটামুটি ভাবে একটা জেনারেল ইমেজের কিরকম হওয়া উচিত তার একটা ধারণা কিন্তু তারা আছে ওই লার্ন ওয়েট গুলা। তা আপনি যদি এখন মেডিকেল ইমেজের উপরে করেন ডেফিনেটলি আপনি অ্যাডভান্টেজ পাবেন। দিজ আর রিলেটেড ওয়ান। ওকে, আরো রিলেটেড করতে পারলে আরো ভালো। কিন্তু ধরেন যে আপনি হচ্ছে একটা এনএলপির মডেলকে, আপনি প্রিটেইন মডেলকে আপনি হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশনের জন্য আহ, কাজ করাবেন, এইটা কিন্তু আসলে কাজ করানোটা কঠিন। তো সব ক্ষেত্রেই কিন্তু আপনার রিলেটেড হওয়াটা জরুরি। আপনি যে প্রিটেইন মডেলটা ইউজ করছেন নতুন মডেলে যখন এটাকে ট্রান্সফার লার্নিং মডেলের মতো করে কাজ করাতে চান সেক্ষেত্রে অবশ্যই রিলেটেড মডেল হওয়াটা জরুরি। ট্রান্সফার লার্নিং ক্যান বি ইউজ টু অ্যাক্সিলারেট the training of neural network as either weight initialization scheme or feature extraction method। আমরা দুই ভাবে কাজ করতে পারি, আমরা দেখবো আজকে। একটা হচ্ছে শুধু ওয়েট গুলা নিয়ে কাজ করতে পারি এক নম্বর, আর দুই নম্বর হচ্ছে ফিচার এক্সট্রাকশন মেথড হিসেবেও কাজ করতে পারি। ওয়েট গুলা নিয়ে কাজ করা মানে হচ্ছে যেভাবে আপনি আহ এই হিডেন লেয়ার গুলো ইউজ করেছিলেন সবগুলাই নিলেন, শুধু আউটপুট লেয়ারটা বাদ দিবেন। এইটা হচ্ছে আপনার ওয়েট। না, একটু বলি, যদি আপনি শুধুমাত্র হিডেন লেয়ার গুলা নেন, আউটপুট লেয়ারটাকে বাদ দেন, তাহলে এটা ফিচার এক্সট্রাকশন হিসেবে কাজ করবে। আর আপনি যদি পুরোটাই অ্যাজ ইট ইজ নিয়ে ফেলেন তাহলে সেটা কিন্তু ওয়েট ইনিশিয়ালাইজেশন হিসেবে কাজ করবে। আমরা দেখবো আজকে এই পুরো পুরো এই দুইটা এক্সাম্পলই দেখার চেষ্টা করব। থার্ড হচ্ছে হাউ টু ইউজ ট্রান্সফার লার্নিং টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ এ এমএলপি ফর এ মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম। আপনি এমএলপির ক্ষেত্রে কিভাবে ট্রান্সফার লার্নিং কে মাল্টি ক্লাসের ক্ষেত্রে ইউজ করতে পারেন তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো ট্রান্সফার লার্নিং কি, ট্রান্সফার লার্নিং দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, এবং আমরা যে দুই ভাবে কাজ করতে পারি, যে টু মেইন অ্যাপ্রোচ অফ ইমপ্লিমেন্টিং ট্রান্সফার লার্নিং, একটা হচ্ছে ওয়েট ইনিশিয়ালাইজেশন করে কাজ করতে পারি, আর একটা ফিচার এক্সট্রাকশনের মতো করেও কাজ করতে পারি। এই দুই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করবো সেটা নিয়ে মূলত কথা বলা আছে। ট্রান্সফার লার্নিং কেস স্টাডি আমরা সরাসরি কোডিংয়ে চলে যাব। এবং এইটা করার জন্য আমাদের একটা প্রবলেম সেট তৈরি করতে হবে। আমরা এই প্রবলেম সেটটা নিজের মতো করে তৈরি করব যেন আমরা কাজগুলো খুব সহজেই করতে পারি।
দেখেন, we will use a small multi-class problem as the bias of the demonstrate transfer learning. এখানে হচ্ছে মেক ব্লক, এই মেক ব্লক দিয়ে আপনার হচ্ছে একটা ডেটা সেট তৈরি করা হচ্ছে 1000 স্যাম্পলের, যেখানে নাম্বার অফ ক্লাস্টার থাকবে হচ্ছে মানে তিনটা, মানে তিনটা ক্লাস থাকবে। আর ফিচার হচ্ছে ইনপুট ডাইমেনশন হচ্ছে 2, ক্লাস্টার এসটিডি ক্লাসের মধ্যে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা 2, র্যান্ডম স্টেট এখানে 1। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু দুইটা ডেটা সেট তৈরি করা হবে, একটা প্রবলেম 1 এর জন্য, একটা প্রবলেম 2 এর জন্য। কেন? প্রবলেম 1 এর জন্য যে ডেটা সেটটা তৈরি করলাম, এই ডেটা সেটের উপরে আমরা একটা এমএল2 মডেল লার্ন করাবো। লার্ন করিয়ে এখানকার যে ওয়েট গুলা ট্রেন হলো এগুলাকে সেভ করে রাখবো। এরপরে প্রবলেম 2, এইটাতে আমরা যে ওয়েটটা সেভ করে রাখলাম প্রবলেম 1 এর, সেইটা আপলোড করে এইটা সলভ করার চেষ্টা করব থ্রু ট্রান্সফার লার্নিং। কাজটা কিরকম হয় সেটা দেখার জন্য। তো ডেফিনেটলি আমাদের এইখানে ট্রান্সফার লার্নিং এর কাজগুলো করার জন্য রিলেটেড প্রবলেম হওয়াটা জরুরি। সেই কারণে আমাদের এইখানে কিন্তু দেখেন প্রবলেম 1 আর প্রবলেম 2, প্রবলেম 1 এর জন্য শুধু এক জায়গায় চেঞ্জ করেছে, স্যাম্পল 1000ই আছে, সেন্টার্স তিনটা, মানে তিনটা ক্লাস, ইনপুট ফিচার 2, ক্লাস্টার এসটিডি এটা 2, র্যান্ডম স্টেট 1। প্রবলেম 1 এর জন্য দেখেন ব্লক প্রবলেম উইথ 2 ইনপুট ভেরিয়েবল এন্ড 3 ক্লাস উইথ এ র্যান্ডম স্টেট আর্গুমেন্ট সেট টু 1, মানে র্যান্ডম স্টেট 1। আর এইখানে প্রবলেম 2 এর জন্য র্যান্ডম স্টেট 2, এই যে বলা আছে স্পেসিফিক্যালি উই উইল রেফার এ র্যান্ডম স্টেট 1 ফর প্রবলেম 1 এন্ড র্যান্ডম স্টেট 2 ফর প্রবলেম 2। মানে আমরা দুইটা ডেটা সেট তৈরি করছি, প্রবলেম 1 এর জন্য, প্রবলেম 2 এর জন্য। প্রবলেম 1 এর জন্য যেটা, সেটা হচ্ছে র্যান্ডম স্টেট 1 র্যান্ডম, আর প্রবলেম 2 এর জন্য র্যান্ডম স্টেট 2। র্যান্ডম স্টেট 1 আর 2 করলে আসলে কি হবে, আমরা এই কোডটা যদি একটু দেখি এখানে দেখেন, র্যান্ডম স্টেট 1 এখানে যদি আমরা 1 দিই, তাহলে আমাদের এইখানে মানে কি হয়, র্যান্ডম স্টেট 1 দিলে আমাদের এই দেখেন দুইটা আউটপুট দেওয়া আছে এখানে। সেটা হচ্ছে যে ক্লাসগুলো তৈরি হবে, তিনটা ক্লাস, তো এই ক্লাসগুলার সেন্টারটা কোথায় হবে সেটা কিন্তু র্যান্ডম স্টেটের উপর ডিপেন্ড করে। আপনি যদি র্যান্ডম স্টেট 1 দেন তাহলে সেন্টার গুলো একরকম হবে, যদি র্যান্ডম স্টেট 2 দেন তাহলে সেন্টার গুলো একরকম হবে, র্যান্ডম স্টেট 3 দিলে একরকম হবে। কিন্তু যদি একই র্যান্ডম স্টেট ইউজ করেন, সব ক্ষেত্রে কিন্তু একই সেন্টার তৈরি করবে। তো আমরা এখানে যেহেতু ট্রান্সফার লার্নিং এর কাজ করছি, আলটিমেটলি আমরা দুই ধরনের ডেটা সেট তৈরি করবো, বাট দোজ আর রিলেটেড। তো এখানে দুইটা ডেটা সেট তৈরি করা হচ্ছে, দেখেন আমি একটু কোডটা আপনাদেরকে দেখাই। এখানে অ্যাজ ইট ইজ যেই মেথড লাইব্রেরি গুলা আমাদের দরকার সেগুলা ইম্পোর্ট করেছে। দেখেন ডিফাইন, এটা একটা ফাংশন, স্যাম্পলস ফর সিড। এখানে সিড পয়েন্ট, যেটা সিডটাই কিন্তু আসলে র্যান্ডম স্টেট, এটার ভ্যালু আপনি যা দিবেন আলটিমেটলি র্যান্ডম স্টেটটা চেঞ্জ হবে। আমরা এখানে দুই ধরনের প্রবলেম তৈরি করতে চাচ্ছি, একটা হচ্ছে র্যান্ডম স্টেট 1 দিয়ে, একটা র্যান্ডম স্টেট 2 দিয়ে। তো এখানে যখন র্যান্ডম স্টেট আমরা 1 দিব, তখন এক ধরনের ডেটা সেট তৈরি হবে, র্যান্ডম স্টেট 2 দিলে আরেক ধরনের ডেটা সেট তৈরি হবে। এখানে আসলে লুপের মাধ্যমে প্রোগ্রামটা তৈরি করেছে, আমি একটু দেখাই। এটা তো ডিসপ্লে করার জন্য, এটা বলার কিছু নাই, এর আগে দেখেছেন। এই জায়গাটা দেখেন, নাম্বার অফ প্রবলেম জেনারেট মাল্টিপল প্রবলেম, তাই না? নাম্বার অফ প্রবলেম হচ্ছে 2, আমরা দুইটা প্রবলেম তৈরি করতে চাচ্ছি। এরপর লুপ ঘোরাচ্ছে ফর আই ইন রেঞ্জ 1 এন প্রবলেম -1, এই লুপটা দুবার ঘুরবে। এরপরে এখানে এক্স ওয়াই, এই স্যাম্পল ফর স্পিড, এইটা আসলে একটা ফাংশন। এটাতে কি যাবে দেখেন তো, এটা কল করবে একে, একে কল করলে এখানে এই সিডের ভ্যালু আসছে আই, মানে একবার হবে 0, একবার হবে এখানে কি আছে দেখি, ও এটা 1 থেকে শুরু, 0 থেকে হবে না, 1 থেকে 2 পর্যন্ত যাবে। আয়ের ভ্যালু হবে একবার 1, আর একবার আয়ের ভ্যালু হবে 2। আয়ের ভ্যালু যখন 1 হবে, স্যাম্পলস ফর সিড এইটা আসবে হচ্ছে এইখানে। এখানকার ভ্যালু যখন 1 হবে, তখন মেক ব্লক, এইটার এই র্যান্ডম স্টেটের ভ্যালু 1 হবে। যখন র্যান্ডম স্টেটের ভ্যালু 1 হবে, তখন এই ডেটা সেটটা তৈরি করবে, তার ইমেজটা হচ্ছে এইটা। দেখেন এখানে র্যান্ডম স্টেট 1 এর জন্য যে সেন্টার পয়েন্ট এইটা, র্যান্ডম স্টেট যখন 2 এখানে আসবে দ্বিতীয় লুপে, তখন এইটার জন্য হচ্ছে যে সেন্টার পয়েন্ট সেটা কিন্তু ডিফারেন্ট। দুইটার ক্ষেত্রেই কিন্তু এই যে ক্লাস্টার এসটিডি এটা কিন্তু 2, বাট র্যান্ডম স্টেট চেঞ্জ হওয়ার কারণে আমাদের কিন্তু এই দুইটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। র্যান্ডম স্টেট 1 হলে এইটা, র্যান্ডম স্টেট 2 হলে এইটা। আমার মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। সেটা হচ্ছে যে আমরা দুইটা প্রবলেম তৈরি করলাম, বাট টু প্রবলেমস আর রিলেটেড। এটা হচ্ছে প্রবলেম 1 এর ডেটা সেট, এটা হচ্ছে প্রবলেম 2 এর ডেটা সেট। ওকে, আমরা এখন কি করব, প্রবলেম 1 এর উপরে একটা মাল্টিলিনিয়ার পারসেপট্রনের মডেল চালাবো।
এমএলপি চালিয়ে ওইটার ওয়েট গুলাকে সেভ করবো, করে প্রবলেম 2 এর জন্য ওই মডেলের ওয়েট গুলাকে ইনিশিয়ালাইজ করে নিয়ে কাজ শুরু করব, রেজাল্ট কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ। ঠিক, এর মধ্যে যদি ভ্যারিয়েশন আছে অনেকগুলা, আমরা কিন্তু এখন পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে আসলে আমরা দুইটা প্রবলেম সেট তৈরি করেছি, ডেটা সেট। এরপরে হচ্ছে আমরা শুরু করব হচ্ছে আমাদের পরের কাজ। আমরা এখানে যেটা করলাম, তাহলে এতক্ষণ পর্যন্ত দুইটা প্রবলেম সেট আমরা তৈরি করেছি, ডেটা সেট তৈরি করেছি প্রবলেম 1 এবং প্রবলেম 2 এর জন্য। এরপরে দেখেন মাল্টিলেয়ার পারসেপ্ট্রন মডেল ফর প্রবলেম 1। প্রবলেম 1 এর জন্য মাল্টিলেয়ার পারসেপ্ট্রন মডেল তৈরি করব অ্যাজ ইট ইজ। খুব সহজ হিসাব, আমরা সরাসরি এখানে চলে যাই। দেখেন এই যে ফিট এমএলপি মডেল অর প্রবলেম 1 এবং সেভ দ্য মডেল টু ফাইল। আমরা প্রবলেম 1 এর জন্য মডেলটা তৈরি করব এবং এই মডেলটা যে ওয়েট সেগুলোকে ফাইলে সেভ করব অ্যাজ ইট ইজ, আমরা এগুলো জানি। এরপরে দেখেন এখানে স্যাম্পল ফর সিড, এখানে হচ্ছে যেটা এখনই দেখে আসলাম, এখানে কিন্তু একটা বিষয় আছে, এখানে কিন্তু হচ্ছে আমাদের পুরো ডেটা সেটটা এখানে র্যান্ডম স্টেট 1 দিয়ে তৈরি করার পর আমাদের ট্রেনিং 500, টেস্টের 500 জন্য আলাদা করে নিল এবং রিটার্ন করবে কি ট্রেন এক্স, ট্রেন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই অ্যাজ ইট ইজ। তবে এখানে 500 500 করে ট্রেন টেস্ট ভাগ করে নেওয়া হচ্ছে। এরপরে ফিট মডেল, ফিট মডেল মানে হচ্ছে এখানে আমরা কিন্তু হচ্ছে এটাকে লার্ন করাবো। লার্ন করানোর জন্য আমরা এখানে যে মডেলটা ডিফাইন করছি, দুইটা হিডেন লেয়ার দেখেন, দুইটা হিডেন লেয়ার, দুইটাতেই কিন্তু 5টা করে নোড আর একটা আউটপুট লেয়ার, এটাতে হচ্ছে 3টা নোড। তাহলে দুইটা হিডেন লেয়ার, এটা হিডেন লেয়ার 1, ইনপুট ডাইমেনশন 2, ডাইমেনশন 2 মানে হচ্ছে দুইটা করে ফিচার। ঠিক আছে, আর এটা হচ্ছে হিডেন লেয়ার 2, যেটাতে 5টা নোড। আর অ্যাজ ইট ইজ এখানে অ্যাক্টিভেশন ইনিশিয়ালাইজ যেভাবে ইউজ করা হয়েছে। আউটপুট লেয়ার 3টা নোড, যেহেতু 3টা ক্লাস। এরপরে আমরা কম্পাইল করব, এটা মাল্টি ক্লাস যেহেতু, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, এইচজিডি। ঠিক আছে, এটা ডিফল্ট ভ্যালু গুলো সব নিয়ে নেবে, ম্যাট্রিক্স অ্যাকুরেসিতে রেজাল্ট দিবে। হিস্টোরি, আমরা এই হিস্টোরি গুলো নিব হিস্টোরিক্যাল গ্রাফ দেখার জন্য, এবং এইটা রিটার্ন করবে কি মডেল হিস্টোরি। তার মানে ফিট মডেল আসলে এখানে এই স্ট্রাকচারটা তৈরি করবে, এই আর্কিটেকচার ডায়াগ্রাম তৈরি করে এখানকার মডেল এবং হিস্টোরিটা রিটার্ন করবে। এরপরে দেখেন আরেকটা ফাংশন আমরা এখানে তৈরি করছি, সামারাইজ দ্য পারফরমেন্স অফ দ্য ফিট মডেল। এটা মডেলের সামারি তৈরি করবে কিভাবে। সামারাইজ মডেল, আপনি যে মডেলটা দিচ্ছেন সেই মডেল, তার হিস্টোরি, যে এখান থেকে যেটা পাইলাম আসলে, এটা একবারেও করা যেত কিন্তু একটু বোঝার সুবিধার জন্য এটা আসলে ফাংশন ধরে ধরে করেছে, এটা স্টেট করলেও বোঝা খুব সহজ হতো। যাক, মডেল, হিস্টোরি, এই মডেল এবং হিস্টোরি এটা হচ্ছে এখান থেকে আসবে, আমরা এখানে দেখলে বুঝতে পারবো। তারপরে ট্রেন টেক্সটের ভ্যালু গুলো আসবে, ট্রেনিং অ্যাকুরেসি কেমন, টেস্টের অ্যাকুরেসি কেমন, মডেল এভ্যালুয়েট দিয়ে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো, এবং ট্রেন এবং টেস্ট অ্যাকুরেসিটা আমরা প্রিন্ট করবো, এবং আলটিমেটলি আমরা কিন্তু হচ্ছে লস এবং অ্যাকুরেসি গ্রাফটা দেখতে পাবো হিস্টোরিক্যাল অবস্থায়। এইটা হচ্ছে আমাদের 3টা ফাংশন, একটা হচ্ছে ডেটা সেট প্রিপেয়ার করা, একটা হচ্ছে মডেলকে ফিট করা, রান করা, আর একটা হচ্ছে যে মডেলকে সামারাইজ করে রেজাল্ট গুলাকে কম্বাইন করে দেখানো যে অবস্থা। ঠিক আছে, এভাবে ফাংশন তৈরি করতে হবে, নট নেসেসারি, করলে ভালো বুঝতে সুবিধা হয় সেই কারণে। এরপরে দেখেন ট্রেন এবং টেস্ট যে স্প্লিট আমাদের দরকার 500 500 করে, সেটা কিন্তু স্যাম্পল ফর স্পিড 1। 1 কেন দিলাম, 1 মানে হচ্ছে র্যান্ডম স্টেট আসলে 1, এই 1টা চলে যাবে এখানে, 1 র্যান্ডম স্টেট 1। তার মানে আমরা প্রবলেম সেট 1 তৈরি করছি, মানে এই ডেটা সেটটা তৈরি করলাম, তাই না, এটার উপরে কাজ করছি কিন্তু আমরা এখানে 2 এ না 1 এ। তার মানে আমার এখানে কিন্তু পুরো ডেটা সেট তৈরি হয়ে আমার এটা তৈরি হলো, ট্রেন এবং টেস্ট ভ্যালু। ফিট মডেল অন ট্রেন ডেটা সেট, ফিট মডেল চেইন এক্স, চেইন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই। এবং এখানে ফিট মডেল মানে কি আসলে, ফিট মডেল আপনি যদি একটু দেখেন, এই যে ফিট মডেল হওয়ার পরে কি রিটার্ন করবে, মডেল অ্যান্ড হিস্টোরি। আপনার এই মডেল এবং তার হিস্টোরি কিন্তু এখানে রিটার্ন করছে, আমাদের কাছে কিন্তু মডেল আর হিস্টোরিটা আছে। এরপরে মডেল আর হিস্টোরি নিয়ে আমরা হচ্ছে যদি এটাকে গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করি, তাহলে সামারাইজ মডেলের মধ্যে ঢুকে আমাকে ট্রেনিং অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি দিবে এবং রেজাল্ট গুলোকে প্রিন্ট করে দিবে। আমরা যদি ট্রেনিং এবং টেস্ট অ্যাকুরেসি দেখি, খুব সিম্পল, আমরা হচ্ছে এখানে কি করেছি আসলে, আমরা এখানে 3টা লেয়ার ইউজ করেছি, দুইটা হিডেন লেয়ার এবং একটা আউটপুট লেয়ার। এই যে এখানে দুইটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার, এবং এটা প্রবলেম 1 এর জন্য, প্রবলেম 1 মানে র্যান্ডম স্টেট 1, এবং আলটিমেটলি আমাদের এই প্রথম যে ইমেজটা দেখতে পাচ্ছি এই ডেটা সেটের জন্য। এবং এটা যখন আমরা দিলাম আলটিমেটলি আমাদের কিন্তু
অ্যাকুরেসি আসছে, ট্রেনিং অ্যাকুরেসি 90.6 আর টেস্ট অ্যাকুরেসি 93.0, 93। আমরা যদি লস গ্রাফটা দেখি এবং অ্যাকুরেসি গ্রাফটা দেখি, দেখেন এখানে লসে যদি তাকাই আমরা মোটামুটি ভাবে কিন্তু বেশ ভালোই পাচ্ছি। খুব দ্রুতই স্টেবল হয়ে যাচ্ছে লসেও এবং অ্যাকুরেসিতেও। আমরা এবার বই থেকে আসলে কি বলছে সেটা একটু দেখি রেজাল্ট গুলা নিয়ে। খেয়াল করেন এখানে এই যে এদের 91 92 আসছে, আমাদের একটু ডিফারেন্ট আসছে 90 93। ওকে, কাছাকাছি। A figure is also created to summarize both the learning curve for model showing both the loss and accuracy. Okay, দেখেন এর কি বলে, in this case we can see that the model learned the problem reasonably quickly and well, খুব দ্রুত কিন্তু লার্ন করে ফেলেছে, perhaps converging in about 40 epoch, বলছে 40 ইপোকেই এটা কিন্তু বেশ ভালোভাবে লার্ন হয়ে গেছে। 40 ইপোকেই লার্ন হয়ে গেছে, রিমেনিং রিজনেবলি স্টেবল অন বোথ ডেটা সেট। আমাদের এখানকার থেকেও কিন্তু এটা রেজাল্ট আমাদের ভালো। আমাদের কিন্তু এইখানে তো 40 ইপোক লেগেছে লসে, আর অ্যাকুরেসিতে কিন্তু মোটামুটি ভাবে এইসব জায়গাতে ভালো অবস্থায় চলে আসছে, অ্যারাউন্ড 40-র কাছাকাছি। আর আমাদের এখানে কিন্তু আপনি 20-র পরপরই মোটামুটি 20-30 একটা ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে। আচ্ছা, ওদের থেকে আমাদের রেজাল্টটা ভালো। তো মোটামুটি রেজাল্ট চলে আসছে। এটা কিন্তু আমরা কি করলাম, খুব সিম্পল, এখানে কিচ্ছু করি নাই। প্রবলেম ওয়ানের জন্য আমরা হচ্ছে আহ মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগরিদম ইউজ করেছি এবং সেখানে দুইটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার। ওকে, এখানে একটা বিষয় বলা হয় নাই, সেটা হচ্ছে দেখেন সেভ মডেল টু ফাইল। আমরা এখানে যে লার্ন করলাম মিডল লেয়ার এবং আউটপুট লেয়ারের যে ওয়েট গুলা, সেটা কিন্তু আমরা এই যে মডেল সেভ, এটা কিন্তু এখানে পাইথন যেখানে আছে সেই ডিরেক্টরিতে মডেল .h5 নামে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এটা আমরা সেভ করে রাখলাম। আমরা প্রি ট্রেইনড মডেলের কাজটা করতে চাচ্ছি ট্রান্সফার লার্নিং এর যে কনসেপ্ট আমরা দেখলাম সেইভাবে আমরা ট্রান্সফার লার্নিং ইউজ করব। এই যে মডেলটা লার্ন করে রাখলাম প্রি ট্রেইনড মডেল, এইটা ওয়েট গুলা নিয়ে, ওই জন্য এটা রান করেছি। প্রবলেম ওয়ান এর উপরে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন চালিয়েছি, দুইটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার দিয়ে, এবং এইখানকার ওয়েট গুলোকে আমরা সেভ করে রেখেছি, স্ট্রাকচার এবং ওয়েট। এরপরে আমরা কি করবো একটু খেয়াল করেন, স্ট্যান্ড অ্যালোন এমএলপি মডেল ফর প্রবলেম টু। আমরা এখানে একইভাবে প্রবলেম টু এর জন্য মানে আমাদের র্যান্ডম স্টেট টু দিয়ে ওই একই মাল্টি লেয়ার পারসেপ্ট্রন দিয়ে আলাদা করে দেখবো। প্রবলেম ওয়ান এর সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক এখন পর্যন্ত নাই। প্রবলেম ওয়ান আলাদাভাবে করেছি, প্রবলেম টু আলাদাভাবে করবো, ট্রান্সফার লার্নিং এর কিছু এখনো আসে নাই। তো এইটা কি বলা আছে দেখেন, ফিট এমএলপি মডেল অন প্রবলেম টু এন্ড সেভ দ্য মডেল টু ফাইল। সেভ করার এটা দরকার নাই, এখানে এটা লিখছে দরকার নাই, সেভ করাও হবে না, এটা আসলে ভুল লিখেছে। এটা হচ্ছে ফিট দ্য মডেল অন প্রবলেম টু, এটাই হবে। আমরা একইভাবে প্রবলেম টু এর জন্য মাল্টি লেয়ার পারসেপ্ট্রন ইউজ করতে চাচ্ছি। এটা একই জিনিস, কোনো পার্থক্য নাই, অ্যাজ ইট ইজ আগের মতোই। শুধু এক জায়গায় চেঞ্জ, সেটা হচ্ছে র্যান্ডম স্টেট এখানে হবে সিট। এই সিটটা আমরা কল করছি এখানে টু দিয়ে। গোটা প্রোগ্রাম আগের মতোই, শুধু এখানে টু দিয়ে, মানে এটা হচ্ছে দ্বিতীয় প্রবলেমের জন্য। এই যে আমাদের এই প্রবলেমের জন্য, এই প্রবলেমের জন্য, তাছাড়া এভরিথিং ইজ সেম, কোনো পার্থক্য নাই। এখানে প্রবলেম ওয়ানের কিচ্ছু নেওয়া হয় নাই। এইখানে আপনার হচ্ছে টু দিয়ে ওই ডেটা সেটটাকে প্রিপেয়ার করা হয়েছে ট্রেনিং টেস্টের ডাটা, তারপরে ফিট মডেল দিয়ে মডেল হিস্টোরি এই দুইটা রিটার্ন করে নেওয়া হয়েছে, তারপরে সামারাইজ মডেল করা হয়েছে, করে রেজাল্ট গুলো দেখা হচ্ছে। প্রবলেম টু এর জন্য আমরা কিন্তু এখানে ওই আগের মডেলটা ইউজ করেছি। আগের মডেলটা ইউজ করেছি বলা ঠিক না, আগের মডেলের যে স্ট্রাকচার ছিল দুইটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার, সেটাই আমরা ইউজ করেছি। দেখেন পাঁচটা পাঁচটা যা ছিল তাই, কোনো চেঞ্জ নাই, আউটপুটে তিনটা নোড। এখন এইটার রেজাল্ট কত পাচ্ছি প্রবলেম টু এর জন্য, প্রবলেম ওয়ানের সাথে কোনো সম্পর্ক নেই, এখানে পাচ্ছি 79.4 ট্রেনিং এবং টেস্ট হচ্ছে 81.4। ঠিক আছে, আগের প্রবলেমটা একটু সহজ ছিল, সেই কারণে দেখেন ছবি দেখেও বুঝতে পারছেন আগের প্রবলেমটা কিন্তু কমপ্লেক্সিটি কম কম্পেয়ার্ড উইথ প্রবলেম টু।
এখানে র্যান্ডম স্টেট 1 ছিল, র্যান্ডম স্টেট 2 ছিল। তো এখানে সহজ হওয়ার কারণে এখানে কিন্তু রেজাল্টটা ভালো আসছে, এখানে রেজাল্টটা কিন্তু একটু কম ওটার থেকে। কিন্তু আমরা একই স্ট্রাকচার ইউজ করেছি, ইউজ করে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে রেজাল্ট আসছে 79 আর 81। আমরা আগেরটাই পেয়েছিলাম কত, 90 আর 93, আর এখানে মেলা কম, অনেক কম, 10%, 79, 81 চেইন টেস্ট। এবং লস গ্রাফ যেটা দেখছি আমরা কিন্তু এখানে, এটা কিন্তু দেখেন কমতে আছে কিন্তু। তার মানে আমরা কিন্তু বায়াস কমতেই আছে, প্রায় 100-র কাছাকাছি, 100 পর্যন্ত ইভোক চালিয়েছে, আরো চালিয়ে দেখা যেতে পারতো। লস আস্তে আস্তে কমছে কিন্তু, এটা দেখেন, এবং কমার গতি কিন্তু খুব ধীর। এবং এখানে অ্যাকুরেসিটাও কিন্তু দেখেন 80-র উপরে, ট্রেনিং অ্যাকুরেসি ব্লু কালার দিয়ে যেটা, সেটা যাই নাই, টেস্ট অ্যাকুরেসি কিন্তু 81 গেছে। তার মানে অ্যারাউন্ড 80-র কাছাকাছি আর কি। এবং প্রায় 100 ইপোকে প্রবলেম ট্রি এর জন্য। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম, প্রবলেম 1 এই ডেটা সেট যেটা তৈরি করলাম সেটার জন্য মাল্টিলেয়ার পারসেপ্ট্রন চালিয়েছি অ্যালগোরিদম, দুইটা হিডেন একটা আউটপুট। ঠিক একইভাবে একই স্ট্রাকচার আমরা ইউজ করেছি প্রবলেম 2 এর জন্য, দুইটা হিডেন একটা আউটপুট। ওকে, দুইটা দুই ধরনের রেজাল্ট পেয়েছি। প্রথমটা হচ্ছে 90, 93, দ্বিতীয়টা হচ্ছে 79, 80। তার মানে ওটা 90-র কাছে, এটা হচ্ছে 80-র কাছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন এর পরে আমরা হচ্ছে ট্রান্সফার লার্নিংটা শুরু করতে পারি কিনা। দেখেন, এগুলা তো দেখলাম, এই যে এখন ট্রান্সফার লার্নিং এর যে কনসেপ্ট এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, সেটা এখন আমরা কাজ করতে চাচ্ছি। কি হতে পারে, এমএলপি উইথ ট্রান্সফার লার্নিং ফর প্রবলেম 2। প্রবলেম 2 এর জন্য ট্রান্সফার লার্নিং ইউজ করব। কি করে, প্রবলেম 1 এর কিন্তু আমরা মডেলের স্ট্রাকচার এবং ওয়েট সেভ করে রেখেছি। প্রবলেম মডেল, সরি, প্রবলেম 1 এর জন্য আমরা যখন রান করেছিলাম তখন এই যে মডেল ডট H5, এখানে কিন্তু মডেল 1 এর যে স্ট্রাকচার সেটা কিন্তু সেভ করা আছে এবং ওয়েট সহ। এই প্রিটেইনড মডেলটাকে এরপরে প্রবলেম 2 এর জন্য আমরা সলভ করতে চাই। এইটা ওটাই বলছে এমএলপি উইথ ট্রান্সফার লার্নিং ফর প্রবলেম 2। কি করব, ট্রান্সফার লার্নিং এ যদি করতে চাই তাহলে প্রবলেম 1 এর জন্য দুইটা প্রবলেম কিন্তু রিলেটেড, শুধু ডেটা সেটের অবস্থাটা আলাদা, তাছাড়া কিন্তু এভরিথিং ইজ সেম। ঠিক আছে, আমরা কিন্তু এই কোডিং এর কোথাও চেঞ্জ করি নাই, শুধু 1 আর 2 মানে ডেটা সেটের অবস্থা চেঞ্জ করেছি, তাছাড়া কিন্তু কোথাও চেঞ্জ করি না। আমরা কি করব তাহলে, যে মডেল ডট H5 যেটা দিয়ে আমরা হচ্ছে প্রবলেম 1 এর জন্য যে স্ট্রাকচার এবং ওয়েট গুলো সেভ করে রেখেছিলাম সেইটাকে আমরা হচ্ছে লোড করব। এই যে মডেল, লোড মডেল, মডেল H5। এরপরে আমরা এখানে কি করব, যখন এটা লোড হয়ে যাবে, এই যে যখন লোড হয়ে যাবে আমরা কিন্তু স্ট্রাকচারের নতুন করে ডিফাইন করব না, এটা লোড মানে স্ট্রাকচার সহ ওইটার ওয়েট সহ কাজ শুরু করবে। বুঝছেন, আমরা কিন্তু প্রবলেম 1 এর জন্য অলরেডি লার্ন ওয়েট সেভ করে রেখেছি উইথ স্ট্রাকচার। আমরা লোড মডেল যখনই করব, আমাদের এর আগে প্রবলেম 1 এর জন্য যে স্ট্রাকচার ছিল, দুইটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার, পুরো স্ট্রাকচার মানে দুইটা হিডেন একটা আউটপুট লেয়ার সহ ওই প্রত্যেকটা লেয়ারের জন্য যে ওয়েট থ্রেশহোল্ড যা যা ছিল সবগুলা কিন্তু আলটিমেটলি আপনার লোড হয়ে যাবে। আমরা কিন্তু এখানে আর নতুন ভাবে কোনোভাবেই কিন্তু হিডেন লেয়ার আউটপুট লেয়ার কিচ্ছু ডিফাইন করবো না, কেননা লোড মডেল মানেই মানে স্ট্রাকচার সহ ওইটার ওয়েট সহ চলে আসছে। এরপরে হচ্ছে কম্পাইল, তারপরে হচ্ছে আমরা এই যে হিস্টোরিতে আমরা হচ্ছে ফিট করবো, করে রিটার্ন মডেল হিস্টোরি করবো। করে যদি আমরা রেজাল্টটা দেখি আসলে কি হচ্ছে, একটু দেখেন এই কোডটা, ট্রান্সফার লার্নিং উইথ এমএলপি মডেল অন প্রবলেম 2। প্রবলেম 2টা করব, কিন্তু এটা হচ্ছে প্রবলেম 1 এর জন্য যেই মডেলটা আমরা সেভ করে রেখেছিলাম সেইটার স্ট্রাকচার এবং ওয়েট গুলাকে প্রিটেইনড হিসেবে ধরে নিয়ে। এইখানে একটু খেয়াল করেন আমরা কি করছি, এই কোডে কোথায় কোথায় চেঞ্জ আমি খালি একটু বলি। এখানে দেখেন, এটা কিন্তু আমাদের প্রবলেম 2 এর জন্য সলিউশন, ওই জন্য কিন্তু সিড ভ্যালু যেটা 2 দেওয়া আছে, স্যাম্পলস ফর সিড এটা কিন্তু 2 দেওয়া আছে, দেন মানে আমরা প্রবলেম 2 এর জন্য কাজ করছি। তাছাড়া কিন্তু
এটা যখনই আমি একটু বলে দিই, এটা যখনই আমার এটা কল করা হলো তখনই কিন্তু এই যে স্যাম্পলস ফর সিডে চলে যাবে। স্যাম্পলস ফর সিডে যে এটা হচ্ছে র্যান্ডম স্টেট 2 এর জন্য কাজ করবে। আলটিমেটলি ডেটা সেট তৈরি হলো প্রবলেম 2 এর জন্য। আলটিমেটলি আপনার হচ্ছে 500 করে ভাগ হয়ে গেল। এরপরে আপনার হচ্ছে ফিট মডেল অ্যাজ ইট ইজ আগের মতো, যেটা মডেল হিস্টোরিতে আপনার সেটা চলে আসবে। এখানে একটা দেখার বিষয় হচ্ছে এই যখনই ফিট মডেল করলাম, চেঞ্জ যেটা আগের প্রোগ্রাম থেকে, সেটা হচ্ছে এই জায়গায় মডেল ইকাল টু লোড মডেল। আমরা কিন্তু এর আগে প্রোগ্রামে কিন্তু এই যে প্রবলেম টুতে এখানে কিন্তু আমরা পুরো মডেলকে ডিফাইন করেছিলাম। এখানে মডেল ডিফাইন করব না, কেননা তার আগের যে প্রবলেম ওয়ানের যে মডেল 8.h5 এটাতে কিন্তু পুরো স্ট্রাকচার উইথ ওয়েট থ্রেশহোল্ড সেভ করে রেখেছি। সেটাই কিন্তু আমরা এখানে মডেল যে লোড মডেল করলাম, তার মানে এখানে কিন্তু কোনো মডেল ডিফাইন করবো না, এটা পুরোটা কিন্তু লোড হয়ে যাবে। এরপরে কম্পাইল, যেহেতু এটা মাল্টি ক্লাস প্রবলেম, ক্যাটেগরিক্যাল ক্লাস এন্ট্রপি করলাম, তারপরে হচ্ছে এটা। তার মানে আমরা আগের মডেলের স্ট্রাকচার এবং ওয়েট গুলা নিয়ে শুরু করলাম। আমরা যখন এখানে করেছিলাম এখানে কিন্তু র্যান্ডম ওয়েট ইনিশিয়ালাইজ হয়ে কাজ শুরু হয়েছিল, কিন্তু এখানে কিন্তু র্যান্ডম ওয়েট ইনিশিয়ালাইজ করে কাজ শুরু হবে না। যখনই আমরা লোড মডেল করব, ওই মডেলের স্ট্রাকচারের সাথে ওই মডেলের যে ওয়েট গুলো আছে সেগুলা থেকেই শুরু হবে। আমরা ওখান থেকে শুরু করলাম, তারপরে কম্পাইলের জন্য আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, আমরা চেঞ্জ করি নাই। তারপরে আপনি এখানে লার্ন শুরু করলেন। মানে লার্নিং তো এখানে হবেই, কিন্তু প্রিটেইন মডেলের স্ট্রাকচার এবং ওয়েট নিয়ে লার্ন হবে। প্রিটেইন মডেলের স্ট্রাকচার এবং ওইটার যে ওয়েট, সেই ওয়েটটা প্রথমে সেট করে, আমরা তো জেনারেলি র্যান্ডমলি শুরু করি তা না, প্রিটেইন মডেলের ওয়েট থেকে এখানে শুরু। তারপরে হচ্ছে এখানে লার্নিংটা কমপ্লিট হলো, লার্নিং হওয়ার পরে মডেল হিস্টোরি আপনাকে রিটার্ন করবে। আমরা যখন এখানে মডেল হিস্টোরিটা পেয়ে যাব, তারপরে আমরা হচ্ছে সামারাইজ মডেল অ্যাজ ইট ইজ, সামারাইজ মডেল আগের মতোই চেইন অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি দিবে এবং গ্রাফটা ডিসপ্লে করবে। এখানে দেখেন রেজাল্টটা কি আসছে। রেজাল্ট কিন্তু আপনার আগে যেটা ছিল, আমাদের নর্মাল যখন প্রিটেন্ড করি নাই, যখন স্ট্যান্ড অ্যালোন মেথড মানে সে নিজেই সরাসরি মডেল ডিফাইন করে, হিডেন লেয়ার আউটপুট লেয়ার ডিফাইন করে যখন রেজাল্ট তৈরি করেছে, তখন 79H1 আসছে, তাই না? 79H1। এখানে কি আসছে? এখানে কিন্তু প্রবলেম ওয়ানের যে মডেল ট্রেন করা ছিল প্রিটেইন মডেল, সেটাকে হায়ার করে কাজ করেছি। এই যে সেটাতে রেজাল্ট কত আসছে? 82, একটু বেড়েছে, একটু বেড়েছে, বেশি খুব একটা বাড়ে নাই, কিন্তু একটু বেড়েছে। এবং এইখানে আমরা যদি লস গ্রাফটা দেখি, এখানেও কিন্তু ওই একই ভাবে কিন্তু কমছে, খুব বেশি রেজাল্ট চেঞ্জ হয় না। এই তো, এই যে দেখেন এখানেও কিন্তু কাছাকাছি বলা যেতে পারে, এখানেও যা ছিল এখানেও তাই। এটা আসলে খুব যে রিমার্কেবল চেঞ্জ তা না, তবে কিছুটা চেঞ্জ আছে, একটু খুবই স্লাইটলি বেটার মনে হচ্ছে, তাই না? আমাদের এখানে অবজারভেশন কি বলছে আমরা যদি একটু দেখি, এদের রেজাল্টটা কেমন আসছে দেখি। এদেরও মনে হয় ওইরকমই আসছে, কোনো তেমন কোনো চেঞ্জ নাই, কাছাকাছি। এখন এইখানে দেখেন, আমরা যদি একটু বলি, ইন দিস কেস উই ক্যান সি দ্যাট দ্য মডেল ডাজ অ্যাপিয়ার টু হ্যাভ এ সিমিলার লার্নিং কার্ভ। এই যে বললাম কাছাকাছি একটা লার্নিং কার্ভ আসছে, অলদো উই ডু সি অ্যাপারেন্ট ইমপ্রুভমেন্ট, খুবই স্লাইট ইমপ্রুভমেন্ট ইন দ্য লার্নিং কার্ভ ফর দ্য টেস্ট সেট, বোথ ইন টার্মস অফ বেটার পারফরমেন্স আর্লিয়ার ইপোক 21 বলছে 20 ইপোক আগেই হয়তো এটা রেজাল্টটা ভালো আসছে। আমাদের কি আসলে তাই? দেখি তো, ওখানে তো আমাদের 100-র কাছাকাছি রেজাল্ট দিয়েছিল, এখানে এখানে 80-র দিকে কি দিচ্ছে? খুবই স্লাইট, মানে কিছুটা ইমপ্রুভ হয়েছে, আমরা এটা দেখে বুঝতে পারছি কিছুটা ইমপ্রুভ হয়েছে। এই ইমপ্রুভমেন্টকে খুব বড় ধরনের ইমপ্রুভমেন্ট বলার সুযোগ নাই, তবে আমরা কাজটা কিভাবে করতে পারি সেটা দিয়ে এটা বুঝলাম কিছুটা ইমপ্রুভ হয়েছে। মানে খারাপ হওয়ার সুযোগ নাই, হলে ভালোই হবে এরকমই আশা করা যায়, তবে টেস্ট করে দেখতে হবে আসলে, এটা ডিপেন্ড করছে ডেটা সেটের উপরে। ওকে, তাহলে আমরা কিভাবে ট্রান্সফার লার্নিং ইউজ করতে পারি এই প্রোগ্রামে দেখলাম। এখানে কিন্তু আমরা ট্রান্সফার লার্নিং ইউজ করলাম কিভাবে, আমরা প্রবলেম 2 এর জন্য প্রবলেম 1 এর যে প্রিটেইন মডেলের স্ট্রাকচার এবং ওয়েট, সেগুলোকে কপি করে নিয়ে, মানে লোড করে নিয়ে আমরা কিন্তু কাজ করেছি পুরাটা। এরপরে আমরা কিন্তু খুব একটা ভালো ইমপ্রুভমেন্ট পাই নাই, কিন্তু কাজ কিভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছি। এরপরে এইটা দেখেন, কম্পারিজন অফ মডেলস অন প্রবলেম 2।
এরপরে কিন্তু আমরা কম্পেয়ার করবো। কম্পেয়ারটা কি, এরপরে কিন্তু টিউন শুরু করবো। টিউন মানে হচ্ছে আমরা এখানে দেখেন আমাদের কয়টা লেয়ার ছিল, তিনটা লেয়ার, দুইটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার। আমরা এখন এই হিডেন লেয়ার গুলাকে ফ্রিজ করে করে দেখবো যে আসলে কি হতে পারে, এখন পারফরমেন্সের কি হবে সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো খেয়াল করেন, এইটা সাধারণত ইউজ হয় বেশি ট্রান্সফার লার্নিং এ, হুবহু ইউজ করা হয় না একেবারে। তবে হচ্ছে এখন এটার মধ্যে আমরা বিভিন্ন টাইপের কাস্টমাইজেশন করতে পারি, সেটা এখানে বলা আছে। দেখেন এখানে কি বলা আছে, একটু পড়বো, আমি এটা পড়ে আপনাদের শোনানো মনে হয় ভালো হয়। Comparison of models on problem 2. In order to determine whether using transfer learning for the blob multiclassification problem has a real effect, we must repeat each experiment multiple times and analyze the average performance across the repeat. আমরা আসলে পারফরমেন্স গুলাকে দেখতে হলে, যেমন ধরেন আমার পিসিতে একরকম রেজাল্ট, আপনার পিসিতে আরেক রকম রেজাল্ট, তো এইটা যদি আমরা মাল্টিপল টাইম এই মডেল গুলাকে লার্ন করে এভারেজ করি তাহলে রেজাল্টটা ভালো হবে, সেটাই বলা হচ্ছে। We will compare the performance of the standalone model trained on problem 2 to a model using transfer learning average over 30 repeat. আমরা 30 বার করে এটাকে রিপিট করতে পারি। ওকে, 30 বার রিপিট করে সেটার এভারেজ নিলে আমাদের রেজাল্ট, এখানে করেছে 30 বার, আপনি ইচ্ছা করলে 10 বার, 20 বার, 5 বার করতেই পারেন, ইচ্ছা না করলেও হবে, অসুবিধা নেই। এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে। ফার্দার উই উইল, এখানে দেখাচ্ছে এই কারণে এভারেজটা আসলে যেন আপনি একটা মানে রেজাল্টটা দেখে বুঝতে পারেন যে রেজাল্টটা কেমন হবে সেটা। ফার্দার we will investigate whether keeping the weights in some of the layer fixed improves model performance. আমরা হচ্ছে এই জায়গাটা আসলে আমাদের জানার বিষয় আছে, আগেরটা কোনো বিষয় না, এইটা বিষয়। ফার্দার we will investigate whether keeping the weights in some of the layer fixed, এখানে আমাদের যে দুইটা হিডেন লেয়ার ছিল সেই হিডেন লেয়ার গুলাকে আমরা কোনো সময় ফিক্স করে ফেলবো, কোনো সময় ফিক্স করব না, কেমন আসে সেটা দেখতে চাই। ফিক্স করা মানে কি, ওটা আপডেট হবে না, নতুন মডেল। আগের বার কিন্তু আমরা যেটা করলাম সেটা কিন্তু কি ছিল, সবই আপডেট হয়েছে। শুধু ওয়েট গুলাকে নিয়ে এসে আমরা স্ট্রাকচার নিয়েছি, দুইটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার, এবং সবগুলা ওয়েট আগের যে প্রবলেম ওয়ানের ওয়েট ছিল সেটা দিয়ে ইনিশিয়ালাইজেশন হয়েছিল, কিন্তু আপডেট সবগুলাই হয়েছে, কোনোটা ফ্রিজ ছিল না। আমরা এখন একটা একটা করে ফ্রিজ করে দেখবো। প্রথমে দেখবো হচ্ছে হিডেন লেয়ার একটা ফ্রিজ করে, যেটাকে ফ্রিজ করবো সেটা আসলে আপডেট হবে না, অন্যটা আপডেট হবে, যেটাকে ফ্রিজ করবো না। আর যে যদি দুইটাকে ফ্রিজ করি তাহলে দুইটাই আপডেট হবে না, একটা আপনার হচ্ছে ফ্রিজ হয়ে যাবে। কেমন রেজাল্ট আসে সেটা দেখতে চাই। দেখেন, ফার্দারমোর উই উইল ইনভেস্টিগেট whether keeping the weights in some of the layer fixed improves model performance. The model trained on problem 1 has two hidden layers, আমরা অলরেডি বলেছি দুইটা হিডেন লেয়ার আছে। By keeping the first and second hidden layer fixed, আমরা প্রথমে করব একটা হিডেন লেয়ার, প্রথমটা, দ্বিতীয়তে করব প্রথম এবং দুইটা, প্রথম এবং দ্বিতীয় দুইটা হিডেন লেয়ার ফিক্স করব। The layers with unchangeable weights will act as a feature extractor. এটা আসলে ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে। এখন যদি আমরা আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা প্রথমেই শুরু করেছিলাম যে আমরা এই ট্রান্সফার লার্নিং এর মডেল গুলাকে দুই ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ওয়েট ইনিশিয়ালাইজার হিসেবে, যেটা কিন্তু এর আগের প্রোগ্রামের আউটপুট আমরা করে দেখলাম, সেখানে কিন্তু খুব ভালো আউটপুট আমরা পাই নাই। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ফিচার এক্সট্রাক্টর হিসেবে। ফিচার এক্সট্রাক্টর মানে হচ্ছে আমরা হয়তো কোনো হিডেন লেয়ারকে ফ্রিজ করে দেবো, একটা অথবা দুইটা। প্রথম লেয়ারটাকে যদি ফ্রিজ করি তাহলে প্রথম লেয়ারটা ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করবে বা ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে, আর দ্বিতীয় লেয়ারটা আপডেট হবে। আর যদি দুইটাকেই ফ্রিজ করে দিই তাহলে কিন্তু দুইটাই ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে, কোনোটাই আপডেট হবে না। তো এইটা আসলে ফিচার ডিটেক্টর বা ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করে। আর প্রথমটা ছিল ওয়েট ইনিশিয়ালাইজার, যেখানে আসলে সবগুলাই আনফ্রিজ ছিল। আর যদি আমরা ফ্রিজ করা শুরু করি কোনো কোনো লেয়ারকে, তাহলে যেই লেয়ারকে ফ্রিজ করবো এটা ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে বা ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করবে, আর যেটাকে ফ্রিজ করবো না সেটা নর্মালি অ্যাডাপ্ট হতে থাকবে। ওকে, তো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ফিচার এক্সট্রাক্টর হিসেবেও আমরা কিন্তু ট্রান্সফার লার্নিং এ কাজ করতে পারি, and may provide feature that make learning problem too easier, affecting the speed of learning and or accuracy in the model on the test set. আমরা এটা করলে আসলে কি রেজাল্ট হতে পারে সেটা দেখবো। আমরা কিন্তু এখানে ওয়েট ইনিশিয়ালাইজার হিসেবে ইউজ করে রেজাল্ট কিন্তু ভালো পাই নাই খুব একটা, এর আগে যেটা দেখলাম।
আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে ফিচার এক্সট্রাক্টর হিসেবে কিভাবে কাজ করতে পারে। একটা লেয়ারকে ফ্রিজ করব, ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে, তারপরে দুইটা লেয়ারকে কাজ ফ্রিজ করব, দুইটা লেয়ারই ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করলে কেমন রেজাল্ট আসে। তো এইটা যদি আমরা করতে চাই আমাদের কিছু কিছু জায়গায় আসলে চেঞ্জ করতে হবে। যেমন দেখেন এখানে কি বলছে আমরা একটু দেখি। ডিফাইন অ্যান্ড ফিট মডেল অন এ ট্রেনিং ডেটা সেট। আচ্ছা যাই হোক, আমাদের এটা আমরা তো এর আগে জানি যে আমরা আসলে ফিট মডেলে কি করেছি, আমাদের এই যে দুইটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার যেটা থাকে। নেক্সট উই ক্যান ডেভেলপ এ ফাংশন। আমাদের এইটা আমরা হচ্ছে এই যে রিপিট 330 বার যে রিপিট করবো, এই যে next we can develop a function that will repeatedly fit a new standalone model on problem 2 and training the dataset and evaluate accuracy of the test set. The evaluate standalone model, standalone মানে হচ্ছে সে নিজে নিজেই যখন কাজ করবে তার অবস্থা, ঠিক আছে। এটা কিন্তু আসলে আপনার কোনো ওয়েট, সে প্রিভিয়াসলি সেভ করা ওয়েট নিবে না, তখন কি হবে, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা কাজ করে দেখেন, ইভ্যালুয়েট স্ট্যান্ডার্ড মডেল ট্রেইন এক্স, ট্রেইন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই, এন রিপিট। ওই যে বললাম প্রথমে যে আপনি এভারেজ যদি নিয়ে রেজাল্টটা তৈরি করেন তাহলে আপনার রেজাল্টটা একটা স্ট্রেংথ আপনি বুঝতে পারবেন যে এটা মোটামুটি ঠিক আছে। সে কারণে এই রিপিটটা এখানে নতুন নিয়ে আসছে, তাছাড়া কোনো চেঞ্জ নাই। এই রিপিট 30 বার করে বলা হচ্ছে, আপনি ইচ্ছে করলে কম বেশি করতে পারেন, তবে এখানে প্রোগ্রামে 30 বার করে বলা আছে। 30 বার করে বলা আছে। স্কোর্স এই যে লিস্ট, 30 বার রিপিট হবে, 30 বার ট্রেন করবে, করার পরে 30 বার টেস্ট অ্যাকুরেসি তৈরি করে এখানে 30 বার আসলে বসাবে। এখানে ট্রেনিংটা অ্যাভয়েড করছে, টেস্টটাকে দিয়েছে, আপনি ইচ্ছা করে ট্রেনিংও করতে পারেন। এটা করার কারণ হচ্ছে গ্রাফটা আসলে টেস্টের উপরে করছে, তাই আপনি ইচ্ছা করে ট্রেনিংও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তার মানে এখানে কিন্তু আমরা যেটা দেখলাম এতক্ষণ পর্যন্ত সেটা কিন্তু এই যে এইখানে রিপিটেড ইভলিউশন এই যে মিন দিচ্ছে, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইটা হলো, আমি গোটা কোড যখন দেখো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রবলেম টুটাকে সলভ করতে চাচ্ছি কোন রকম প্রিটেইন মডেল ছাড়া, এর আগে যেমন করে দেখালাম স্ট্যান্ডার্ড মডেল, তবে 30 রিপিট মানে 30 বার এভারেজ করার পর কেমন রেজাল্ট আসে সেটা দেখার জন্য। এইটা একটা অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে, খেয়াল করেন এই প্রবলেমটা একটু। নেক্সট উই নিড অ্যান ইকুইভ্যালেন্ট ফাংশন ফর ইভ্যালুয়েটিং এ মডেল ইউজিং ট্রান্সফার লার্নিং। এরপরে আমরা ট্রান্সফার লার্নিং চালাবো। In case loop, the model train on problem 1 must be loaded from file। এই যে এবার ট্রান্সফার লার্নিং করলে তো আমরা প্রবলেম 1 এর জন্য যেই মডেলটা সেভ করে রেখেছিলাম স্ট্রাকচার উইথ ওয়েট এন্ড থ্রেশহোল্ড, সেগুলাকে কিন্তু লোড করতে হবে। ফিট অন দ্য ট্রেনিং ডেটা সেট ফর প্রবলেম 2, প্রবলেম 2 এর জন্য সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। দেন ইভ্যালুয়েটেড অন দ্য টেস্ট সেট ফর প্রবলেম 2। ইন অ্যাডিশন উইল কনফিগার 0, 1 অর 2। 0 মানে হচ্ছে কোনো লেয়ারই ফ্রিজ হবে না, 1 মানে হচ্ছে প্রথম হিডেন লেয়ার ফ্রিজ হবে, 2 মানে হচ্ছে দুইটা হিডেন লেয়ার ফ্রিজ হবে। এটা কিন্তু মাথায় রেখেন, এটা বুঝতে সমস্যা হতে পারে। দেখেন উইল কনফিগার 0, 0 মানে হচ্ছে কোনো লেয়ারই ফ্রিজ হবে না, 1 মানে হচ্ছে একটা হিডেন লেয়ার, প্রথম হিডেন লেয়ার ফ্রিজ হবে, 2 মানে হচ্ছে দুইটা হিডেন লেয়ার ফ্রিজ হবে। তো যখন কোনো লেয়ার ফ্রিজ হবে না তার মানে কি শুধু ওয়েট ইনিশিয়ালাইজেশন হবে, আর যখন একটা লেয়ার বা দুইটা লেয়ার ফ্রিজ হবে তখন কিন্তু ফিচার এক্সট্রাকশনের কাজ করবে। ওটাই মাথায় রাখতে হবে। ইন অ্যাডিশন উই উইল কনফিগার 0, 1 or 2 of the hidden layers in the loaded model to remain fixed। মানে ফ্রিজ করবো আর কি। 0 যখন করব কোনো লেয়ার ফ্রিজ হবে না, যখন 1 করব প্রথম হিডেন লেয়ার ফ্রিজ হবে, যখন 2 করব তখন দুইটা হিডেন লেয়ার ফ্রিজ হবে। 0 এর ক্ষেত্রে ওয়েট ইনিশিয়ালাইজেশন হিসেবে কাজ করবে আপনার ট্রান্সফার লার্নিং মডেল। আর হচ্ছে যখন 1 আর 2 করব, ফিক্স করব, একটা বা দুইটা লেয়ার ফ্রিজ করব, তখন সেটা কিন্তু ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে। দেখেন কিপিং 0 হিডেন লেয়ার ফিক্সড মিনস দ্যাট all of the weights in the model will be adopted when learning to problem 2। তার মানে এটা কিন্তু পুরো ওয়েট গুলা নিয়ে এসে কাজ করবে, কোন লেয়ার যখন ফিক্স করব না তখন। ইউজিং ট্রান্সফার লার্নিং এ ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম, আমরা আগেই বলেছি যে ট্রান্সফার লার্নিং কিন্তু আসলে দুই ভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম হিসেবে, আর একটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন বা ফিচার এক্সট্রাক্টর হিসেবে। তো যখন আমি 0 করব তখন কিন্তু
ওয়েট ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করবে না। যখন আমি জিরো করবো এটা, হ্যাঁ, যখন আমি জিরো করব তখন ওয়েট ইনিশিয়ালাইজার হিসেবে, সরি, যখন জিরো করব তখন এটা শুধুমাত্র ওয়েট ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করবে। আর যখন ওয়ান আর টু করব, ফ্রিজ করব, তখন সেটা ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে। দেখেন লেখা আছে whereas keeping keeping both two of the hidden layer fixed means that একটা করি বা দুইটা করি, only the output layer, এখানে দুইয়ের জন্য বলছে, যদি আপনি একটা করেন তাহলে ওই লেয়ারটা ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে, যদি দুইটা করেন তাহলে প্রথম দুইটা লেয়ারে ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে। এখানে বলছে whereas keeping both two of the hidden layers fixed means that only the output layer of the model will be adopted during training. আউটপুট লেয়ার কিন্তু শুধুমাত্র অ্যাডপ্ট হবে, কোনো দুইটা লেয়ার করলে হিডেন লেয়ার কোনোটা অ্যাডপ্ট হবে না। এরকম যদি হয় ইউজিং ট্রান্সফার লার্নিং এজ এ ফিচার এক্সট্রাক্টর মেথড, এটাকে বলা হচ্ছে ফিচার এক্সট্রাক্টর মেথড। তার মানে যেটা এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, যদি জিরো লেয়ারকে ফিক্স করি তার মানে কোনো লেয়ার ফিক্স হচ্ছে না, প্রবলেম ওয়ানের যে মডেলের স্ট্রাকচার উইথ ওয়েট এবং থ্রেশহোল্ড সেটা পুরোটাই চলে আসছে, তার মানে এটা হচ্ছে ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম ফর ট্রান্সফার লার্নিং। আর একটা হচ্ছে ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করাতে হলে আপনাকে লেয়ারকে ফ্রিজ করতে হবে। আপনি একটা লেয়ারকে করতে পারেন, একাধিক লেয়ারকে করতে পারেন। তো যদি এমন হয় তাহলে যে লেয়ারকে ফ্রিজ করবে সেটা ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে, এক বা একাধিক হতে পারে, সেটাই বলা হচ্ছে। এই দুইটা স্কিমের রেজাল্টই কিন্তু এখানে দেওয়া হয়। এরপরে দেখেন দ্য ইভ্যালুয়েট ট্রান্সফার মডেল ফাংশন বিলো ইমপ্লিমেন্ট দিস, টেকিং দ্য train and test dataset for problem 2 as argument, as well as the number of hidden layer of the loaded model to keep fixed and the number of time to repeat the experiment. আমরা দেখছি, এখনই করব। the function returns a list of the test accuracy, এটা ফাংশন রিটার্ন করবে প্রবলেম 2 এর জন্য। আমরা একটু দেখি এখানে কি বলছে, একটু দেখেন এই কোডটা দেখেন। এটা কিন্তু আমরা মডেলকে যে, এটা কিন্তু প্রবলেম 1 এর জন্য যে স্ট্রাকচারটা সেভ করে রেখেছিলাম মডেল, সেটাকে কিন্তু লোড করছে। তার মানে স্ট্রাকচার সহ এখানে ওয়েট গুলা সব ইনিশিয়ালাইজ হয়ে যাবে। কিন্তু আগের বারের মতো আমরা শুধুমাত্র ইনিশিয়ালাইজেশনটা নিব না, আমরা কিন্তু এখানে ফিচার এক্সট্রাকশন বা ফিচার এক্সট্রাক্ট করছে সেটাও কাজ করতে চাই। তাহলে এখানে ইভ্যালুয়েট ট্রান্সফার মডেল ট্রেইন এক্স, ট্রেইন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই, এন ফিক্সড, মানে এখানে ফ্রিজ কোন লেয়ারকে করব সেটা আমরা এই প্যারামিটারে দিব। আর এন রিপিট, এটা আমরা কতবার রিপিট করতে চাচ্ছি রেজাল্টটা, এটা ম্যান্ডেটরি না, এখানে 30 বার করে করা হচ্ছে যেন আপনি রেজাল্টটা সহজে বুঝতে পারেন, সেটা মানে এভারেজ করে বুঝতে পারেন। এরপরে স্কোর লিস্টের মধ্যে রাখা হচ্ছে, এন রিপিট 30 বার চলবে, এটা আগেও কিন্তু স্ট্যান্ডার্ডও আমরা করেছি। এরপরে এখানে কিন্তু কোনো মডেল আমরা কিন্তু ডিফাইন করব না, স্ট্যান্ডার্ডে আমরা কিন্তু মডেল ডিফাইন করেছি। এখানে কিন্তু আমরা প্রবলেম 1 এর যে মডেল সেভ করে রেখেছি সেই মডেলটাকে লোড করছি, লোড মডেল, মডেল এইচ ফাইল। এরপরে দেখেন ফর আই ইন রেঞ্জ এন ফিক্সড, এখানে এন ফিক্স যদি জিরো পাঠায় এই লুপই চলবে না, জিরো যদি আসে তাহলে এন ফিক্স এর ভ্যালু জিরো হবে, জিরো থেকে জিরো লুপ চলবে না। তার মানে কোনো লেয়ারই কিন্তু দেখেন এই যে লেয়ার আই, মানে এখানে তো আসবেই না, কোনো লেয়ারই কিন্তু ফিক্স হচ্ছে না, ফ্রিজ হচ্ছে না। যদি ওয়ান দিই তাহলে এটার ভ্যালু ওয়ান আসবে, তার মানে কি এটার ভ্যালু হবে জিরো, মানে প্রথম লেয়ারটা নন চেইনেবল থাকবে, এই যে ফলস করা আছে। যদি টু দিই তাহলে দুইবার লুপ চলবে, তার মানে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় লেয়ার দুইটা ফ্রিজ হয়ে যাবে। তার মানে এখানে জিরো দিলে কোনো লেয়ার ফ্রিজ হচ্ছে না, যদি ওয়ান দিই একটা লেয়ার ফ্রিজ হবে, যদি টু দিই দুইটা লেয়ার ফ্রিজ হবে। আমরা প্যারামিটার পাস করার সময় 0 1 2 দিয়ে পাস করে দেখবো জিরোতে কেমন আসে, ওয়ানে কেমন আসে, টুতে কেমন আসে। যদি জিরো দিই তার মানে কোনো লেয়ার ফিক্স হচ্ছে না, তার মানে শুধুমাত্র ওয়েট ইনিশিয়ালাইজেশন হচ্ছে, এটা একটা স্কিম। আর যদি ওয়ান দিই তাহলে একটা লেয়ার ফিক্স হবে, যদি টু দিই তাহলে দুইটা লেয়ার ফিক্স হবে, এক দিই বা দুই দিই যেটাই হোক না কেন, এই দুইটা কনসেপ্টে কিন্তু আসলে ফিচার এক্সট্রাক্টরের কনসেপ্ট ফর ট্রান্সফার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটা কিন্তু বুঝতে হবে। এরপরে আমরা হচ্ছে লেয়ার গুলাকে ফিক্স করবো কি করবো না সেটা আমাদের এখানকার প্যারামিটারের উপরে ডিপেন্ড করছে। এরপরে আপনি হচ্ছে কম্পাইল, তারপরে ফিট, শুধু টেস্ট অ্যাকুরেসিটা দেখানো হচ্ছে, চেইনটা এখানে দেখানো হচ্ছে না, আপনি ইচ্ছা করে দেখতে পারেন। এরপরে আমাদের যে 30টা রেজাল্ট কিন্তু এখানে আসবো। এরপরে স্কোর 30টা সহ আমরা রিটার্ন করব, করার পরে আমরা কিন্তু এইখানে এই যে দেখেন, এখানে খেয়াল করেন এই যে ফিক্সড এন ফিক্সড 3, এন ফিক্সড 3 মানে কি, এখানে কি হবে, এটার ভ্যালু 3, তার মানে এটা কিন্তু দুইটা লেয়ারই
কি হবে, ফিক্স হয়ে যাবে, শুধু আউটপুট লেয়ারটা অ্যাডপ্ট হবে, দুইটা হিডেন লেয়ারই ফিক্স হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে এখানে এটা একটা এক্সাম্পল, আমরা সবগুলাই টেস্ট করে দেখবো। জিরো লেয়ার ফিক্স করবো, ওয়ান লেয়ার ফিক্স করবো, টু লেয়ার ফিক্স করবো, করার পরে এইটার আসলে এই যে রেজাল্ট আমাদের আসবে মিন স্কোর। ঠিক আছে, এটা যদি আমরা করতে যাই তাহলে কি ঘটনা করতে পারে, এরপরে আমরা কোডিং এ চলে আসি। এটা খেয়াল করো, এটা লাস্ট করবো এই চ্যাপ্টারে। কম্পেয়ার স্ট্যান্ডালোন এমএলপি মডেল পারফরমেন্স টু ট্রান্সফার লার্নিং। স্ট্যান্ডালোনের সাথে, মানে স্ট্যান্ডালোন মানে হচ্ছে প্রবলেম টু এর জন্য আমরা মডেল ডিফাইন করে নিয়ে কাজ করব, দুইটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার, কোন রকম প্রিটেইন মডেল ইউজ করবো না, দিস ইজ স্ট্যান্ডালোন মেথড। আর এর সাথে আমরা কম্পেয়ার করব যে জিরো লেয়ার ফিক্স করে, প্রবলেম ওয়ানের যে মডেল সেটা তো লোড করা আছে, এই সেভ করা আছে, ওইটাকে আপলোড করব ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে। স্ট্যান্ডালোন মানে উইদাউট ট্রান্সফার লার্নিং। আর আমরা যখনই ট্রান্সফার লার্নিং এ কাজ করব দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে শুধু ওয়েট ইনিশিয়ালাইজ করা, তার মানে কোনো লেয়ার ফিক্স করব না, ফিক্স জিরো। আর যদি আমরা এক বা একাধিক লেয়ারকে ফিক্স করি, জিরোর বাইরে ওয়ান টু এগুলা ভ্যালু দিতে হবে। এখানে দুইটা দেওয়া আছে, ওয়ান টু করা আছে, আপনি ইচ্ছে করলে যদি বাড়িয়ে দেন লেয়ার তাহলে কিন্তু সেটা হতে পারে। তো যাই হোক, সেক্ষেত্রে বাড়বে। তো যদি জিরো দিই তাহলে শুধুমাত্র ওয়েট ইনিশিয়ালাইজার হবে, আর ওয়ান আর টু দিলে সেটা কিন্তু ফিচার এক্সট্রাক্টর বা ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করবে। এই কম্পারিজন গুলো এখানে করে আসলে দেখানোর চেষ্টা করছে কিরকম হইতে পারে। দেখ, এইখানে অ্যাজ ইট ইজ আমরা কিন্তু ডেটা সেটটা তৈরি করবো, তাই না? এই যে আগের মতোই সিড, যদি আমরা এখানে র্যান্ডম স্টেটের ভ্যালু ওয়ান দিই তাহলে প্রবলেম ওয়ান তৈরি হবে, যদি টু দিই তাহলে টু তৈরি হবে। এখানে তো ওয়ান দেওয়ার দরকার নাই, এটা টু, টু দিতে হবে। ঠিক আছে, এরপরে অ্যাজ ইট ইজ 500 করে আগের মতো, এখানে কোনো চেঞ্জ নাই। এরপরে ফিট মডেল, ফিট মডেল দেখেন এখানে, এখানে কিন্তু আমাদের এটা স্ট্যান্ডার্ড মডেলের জন্য প্রবলেম ট্রি এর প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি সেটা দেখানো হচ্ছে। তো এখানে আমাদের দুইটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ার, কম্পাইল করলাম, ফিট করলাম, রেজাল্ট আমাদের চলে আসবে অ্যাজ ইট ইজ আমরা যেভাবে করে অভ্যস্ত, উইদাউট ট্রান্সফার লার্নিং। এরপরে দেখেন স্ট্যান্ডালোন মেথডে যদি আমরা কাজটা করতে চাই এটাকে সাথে নিয়ে, ইভ্যালুয়েট এই যে স্ট্যান্ডালোন মডেল উইদাউট ট্রান্সফার লার্নিং এ, তাহলে 30 বার রিপিট করলে কি হতে পারে। এখানে 30 ইউজ করছে ওই জন্য 30 বললাম, আপনার ইচ্ছা মতো যে কোনো ভ্যালু দিতে পারেন। স্কোর গুলো এখানে আসবে, আপনার 30 বার রিপিট হবে। এই যে 30 বার মানে প্রথমবার ফিট মডেল চেইন এক্স চেইন ওয়াই এখানে চলে আসবে, এই যে এই ফাংশন ফিট মডেল প্রথমবার কাজ করে যে রেজাল্ট আসবে সেটা, টেস্ট অ্যাকুরেসি যেটা আসবে সেটা এই যে স্কোরের মধ্যে সেভ করবে, এই যে লিস্ট টাইপের। দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এভাবে 30 বারের রেজাল্টটা কিন্তু এখানে রিটার্ন করবে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড মেথড, এটা কিন্তু কোনো ক্রমেই ট্রান্সফার লার্নিং এর অংশ না। এরপরে আমরা যদি ট্রান্সফার লার্নিং এর কাজটা করতে যাই তাহলে হচ্ছে এই যে ইভ্যালুয়েট ট্রান্সফার মডেল, এখানে কিন্তু সবই এক, শুধু এখানে এন ফিক্সড লাগানো আছে, ট্রেন এক্স ট্রেন ওয়াই, টেস্ট এক্স টেস্ট ওয়াই, এন ফিক্সড এন রিপিট। এন রিপিট আগের মতোই 30 বার করেছে, এখানেও 30 বার করবো। স্কোর এখানে দেখেন এইটা, এই যে এন রিপিট, এন রিপিট যখনই আমরা করছি আলটিমেটলি কি হচ্ছে, এখানে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড না, যেহেতু এখানে কিন্তু মডেল ডিফাইন করা ছিল, এখানে কিন্তু আমরা কোনোভাবেই মডেল ডিফাইন করব না, মডেলটাকে লোড করব মডেল ডট এইচ ফাইল। ঠিক আছে, মডেল ডট এইচ ফাইভ এটাকে লোড করে ফর আই ইন রেঞ্জ এন ফিক্স, যেটা একটু আগে দেখালাম, এইখানে যে এন ফিক্স এর ভ্যালুটা দেবেন, যদি জিরো দেন তাহলে কিন্তু কোনো, এই যে কোনো লেয়ারই কিন্তু এখানে আসবেই না, জিরো দিলে তো লুপের মধ্যে ঢুকবেই না, তার মানে কোনো লেয়ারই ফিক্স হবে না। যদি ওয়ান দেন তাহলে একটা লেয়ার ফিক্স হবে, টু দিলে দুইটা লেয়ার ফিক্স হবে। এরপরে মডেল কম্পাইল করব, এখানে কিন্তু আমরা কোনো মডেল ডিফাইন করি নাই, মডেল প্রবলেম ওয়ানের যে মডেল সেইটাকে কিন্তু আমরা আপলোড করেছি। তারপরে কম্পাইল করলাম, ফিট করলাম, চেষ্টা করেছি বের করলাম, এখানে 30টা ভ্যালু আস্তে আস্তে স্কোরের মধ্যে আমরা অ্যাপেক্ট করলাম, রিটার্ন। এই তিনটা মডেল নিয়ে আমরা কাজ করলাম, মানে এখানে তিনটা ফাংশন, চারটা ফাংশন, একটা স্যাম্পল ফর সিড যেটা সেট প্রিপারেশনের জন্য, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেলের জন্য ফিট মডেল যেখানে আমাদের হিডেন লেয়ার আউটপুট লেয়ার কি হবে সেটা ডিফাইন করে দিলাম, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেলের জন্য 30 বার রিপিট করলে রেজাল্ট কেমন হয় সেটা দেখার জন্য, আরেকটা হচ্ছে আমাদের এইটা হিডেন লেয়ার ফ্রিজ করলে রেজাল্ট কেমন হয় সেটা দেখার জন্য। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কাজগুলা কিভাবে করতে পারি, এই ক্ষেত্রে যদি কাজগুলা আমরা দেখতে চাই নর্মালি, সেটা হচ্ছে
আমরা কিভাবে করতে পারবো, এখানে যে এন ফিক্সড এই কথাটা লাগানো আছে। তো এইটা আমরা এখন একটু দেখি কিভাবে হয়। আমরা এখন প্রোগ্রামের মেইন স্ট্রিমে চলে আসি। স্যাম্পল ফর স্পিড 2 আমরা প্রবলেম 2 এর জন্য শুরু করছি। ডেটা সেট তৈরি হয়ে যাবে। স্যাম্পল ফর সিড রিপিট 30, আপনি ইচ্ছা করলে 30 বার করতে পারেন, 10 বার করতে পারেন এভারেজ। আর এখানে কিন্তু আহ, এই গ্রাফ তৈরি করার জন্য একটা উইস্কার এবং বক্স বক্স এবং উইস্কার গ্রাফ প্লট তৈরি করা হবে, সেই জন্য এটা দেওয়া লেভেল এবং তার সাথে হচ্ছে রেজাল্ট গুলো দেখাবে সেটা। এখন যেটা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল, প্রবলেম 2 এর জন্য স্ট্যান্ডার্ড মডেল মানে হচ্ছে আমরা এখানে কিন্তু আলটিমেটলি আমরা ট্রান্সফার লার্নিং ইউজ না করে যদি দেখাতে চাই তাহলে কি হবে, এই যে ইভ্যালুয়েট স্ট্যান্ডার্ড মডেল চেইন এক্স চেইন ওয়াই টেস্ট এক্স টেস্ট ওয়াই এন্ড রিপিট। ইভ্যালুয়েট স্ট্যান্ডার্ড মডেল যখনই করবো এই যে এখানে চলে আসবে, 30 বার রিপিট হবে এবং এটা কিন্তু এই মডেলটাকে ডিফাইন করে নিয়ে কাজ করবে উইদাউট ট্রান্সফার লার্নিং। আপনার 30টা রেজাল্ট এখানে চলে আসার পর আপনি এই 30টার মিন স্কোর কি, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সেটা কিন্তু বের করতে পারবেন। এবং এইটার হচ্ছে আপনি রেজাল্টটা আমরা হচ্ছে ডিসপ্লে করার জন্য রেখে দিয়েছি এখানে বক্স এন্ড কাপড়। এরপরে এটা কিন্তু হচ্ছে আপনার ট্রান্সফার লার্নিং এর মডেল। কি হতে পারে, এন ফিক্স এর ভ্যালু আমরা দিলাম 3, এরপরে লুপ চালাচ্ছি আই ইন রেঞ্জ এন ফিক্সড, মানে এটা 3 মানে হচ্ছে কি চলবে 0 1 2, 3 তো চলবে না, 0 1 2, তার মানে আই এর ভ্যালু 0। আই এর ভ্যালু 0 মানে এখানে দেখেন এই যে ইভ্যালুয়েট ট্রান্সফার মডেল, এই যে এটা হচ্ছে এন ফিক্সড এর ভ্যালু ছিল, এই যে দেখাই এই যে এন ফিক্সড এর ভ্যালু এখানে কল করবে যে ইভ্যালুয়েট ট্রান্সফার মডেল, প্রথমে আসবে 0। 0 যদি আসে এখানে কিন্তু কোনো লেয়ারই ফ্রিজ হবে না, ফ্রিজ না হয়ে কোনো লেয়ার ফ্রিজ না হয়ে যে রেজাল্ট আসবে সেটা স্কোরে জমা হবে। বি কেয়ারফুল, খেয়াল করেন। এতক্ষণ পর্যন্ত বলা হচ্ছে শুধু এই জিনিসটা বোঝানোর জন্যই পুরো লেকচার। আয়ের ভ্যালু যখন 0, তার মানে কিন্তু এখানে কোনো লেয়ারই ফ্রিজ হচ্ছে না, আমাদের লুপ চালাচ্ছি 3 বার চলবে। যখন আয়ের ভ্যালু 0, তার মানে কিন্তু হচ্ছে এখানে কি হচ্ছে, আয়ের ভ্যালু 0 মানে হচ্ছে এন ফিক্সড এর ভ্যালু 0, তার মানে এটা কোনো কোনো লেয়ার কি ফ্রিজ করছে না। ফ্রিজ না করে রেজাল্টটা আসবে এখানে স্কোরে। ওকে, এটা হচ্ছে ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম ফর ট্রান্সফার লার্নিং। কোনো লেয়ারকে ফ্রিজ করছে না, শুধু ওয়েট ইনিশিয়ালাইজ করছে। শুধু ওয়েট র্যান্ডমলি শুরু না করে প্রবলেম 1 এর যে মডেলটা সেভ করা ছিল সেই মডেলের যে ওয়েট সেভ করা ছিল ওয়েট থ্রেশহোল্ড সেটা নিয়ে শুরু করছে, তার রেজাল্ট এখানে আসবে। দ্বিতীয়বার যখন লুপটা চলবে আয়ের ভ্যালু হবে 1, তার মানে আয়ের ভ্যালু 1 1 এখানে মানে এন ফিক্সড 1, এখানে যদি 1 হয় তাহলে প্রথম হিডেন লেয়ারটা ফ্রিজ হবে। এটা কাজ করবে ফিচার এক্সট্রাক্টর বা ফিচার ডিটেক্টর হিসেবে। ওয়েট ইনিশিয়ালাইজেশন তো হচ্ছেই, কিন্তু সাথে প্রথম হিডেন লেয়ারটাকে ফ্রিজ করা মানে ওইটা আপডেট হবে না, ওইটার ওয়েট গুলো আপডেট হবে না, শুধু ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করবে। এটা আরেকটা স্কিম। এরপরে এইটা রেজাল্টটা স্কোরে আসবে। দ্বিতীয় হচ্ছে যখন আমরা 2 হবে এটার ভ্যালু, তখন এ এর ভ্যালু 2, তার মানে এর 52 দুইটা লেয়ারই সে ফ্রিজ করে ফেলবে। আলটিমেটলি কিন্তু হচ্ছে এখানে কি হবে, সেটা হচ্ছে আমাদের 0 যখন হবে আয়ের ভ্যালু, সেই 0 যদি হয় তাহলে আলটিমেটলি কোনো লেয়ারই ফ্রিজ হচ্ছে না, রেজাল্ট দিবে। এখানে প্রিন্ট করবে মিন 30 বার চালিয়ে। দ্বিতীয়বার হচ্ছে যখন 1, তখন একটা লেয়ার ফ্রিজ হচ্ছে হিডেন লেয়ার, সেটা 30 বার চালিয়ে রেজাল্ট দিবে। যখন আয়ের ভ্যালু 2 হবে তখন দুইটা লেয়ার ফ্রিজ করে এটা রেজাল্ট দিবে। এবং এইটা আমাদের বক্স প্লটে প্রিন্ট করার জন্য এটা এখানে আছে। এবং আমরা যদি এটা বক্স প্লটে দেখতে চাই তাহলে এটা, তার মানে আমরা এখানে কিন্তু 4টা রেজাল্ট দেখতে পাওয়ার কথা। একটা হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন মডেল, যেটা প্রবলেম 2 এর জন্য এমএলপি আমরা নতুন ভাবে হিডেন লেয়ার আউটপুট লেয়ার তৈরি করে নিয়ে কাজ করেছি। প্রবলেম 1 এর কোন প্রিটেইন মডেলকে আপলোড করি না। আর এইখানে হচ্ছে আমরা ট্রান্সফার লার্নিং ইউজ করেছি, সেটা হচ্ছে প্রবলেম 1 এর প্রিটেইন মডেলকে আপলোড করে। এবং এখানে আমরা হচ্ছে কি করেছি, একবার আয়ের ভ্যালু 0 মানে হচ্ছে এন ফিক্স এর ভ্যালু 0, কোনো লেয়ার কি ফ্রিজ করি নাই ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিমের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে আমরা একবার আয়ের ভ্যালু 1 একবার ভ্যালু 2 করেছি, তার মানে একবার প্রথম হিডেন লেয়ার ফ্রিজ হবে আর একবার দ্বিতীয় হিডেন লেয়ার ফ্রিজ হবে, তার মানে এটা ফিচার
এক্সট্রাক্টর স্কিম অফ ট্রান্সফার লার্নিং এই হিসেবে কাজ করবে। তার মানে আমরা চারটা পাবো, একটা হচ্ছে স্ট্যান্ডালোন যেটা হচ্ছে প্রিটেইন ছাড়া, আর পরের তিনটা হচ্ছে প্রিটেইন সহ, একটা হচ্ছে জিরো যেটাতে ফ্রিজ করা নাই, শুধু ওয়েট ইনিশিয়ালাইজেশন হিসেবে কাজ করবে, আর পরের দুইটা 1 এবং 2 যেটা আসলে ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করবে। আমরা যদি রেজাল্টটা দেখি, এটা আসলে বিভিন্ন ওয়ার্নিং আসছে, ওয়ার্নিং বন্ধ করলে এগুলো আসবে না। স্ট্যান্ডালোন মডেলের যে রেজাল্ট সেটা হচ্ছে দেখেন, মানে এটা উইদাউট ট্রান্সফার লার্নিং, এটা কিন্তু আসলে টেস্ট রেজাল্ট। আমরা কিন্তু এখানে ট্রেনিং এর কোনো রেজাল্ট বের করি নাই, আগের গুলো কিন্তু ট্রেন টেস্ট দুটোই ছিল, এখানে টেস্টের অ্যাকুরেসি দেখানো হচ্ছে সব জায়গায়, গোটা প্রোগ্রামিং। হ্যাঁ, তো এখানে টেস্ট হচ্ছে 78, যেটা স্ট্যান্ডালোন, কোনো ট্রান্সফার লার্নিং ছাড়া। আগের সাথে কিন্তু মিল পাবেন, আগের সাথে মিল মানে হচ্ছে এইটা কিন্তু ছিল স্ট্যান্ডালোন, এই যে 70, এটা এটা প্রবলেম ট্রি এর স্ট্যান্ডালোন না, হ্যাঁ, এই যে প্রবলেম ট্রি এর স্ট্যান্ডালোন মেথড যেটা ট্রান্সফার লার্নিং ছাড়া, সেটাতে কিন্তু এরকমই আসছিল 79। এখানেও কিন্তু এই যে 79 এর মতোই আসছে, কাছাকাছি। ওকে, আচ্ছা, এবং এইখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.07। এরপরে দেখেন আমাদের আসবে ট্রান্সফার লার্নিং এর। ট্রান্সফার লার্নিং এর যে ফিক্স জিরো মানে হচ্ছে কোনো লেয়ারই আসলে ফিক্স হয় নাই, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু খুব একটা ইমপ্রুভ করে নাই, 79.6 কাছাকাছি, 78 79। কিন্তু দেখেন এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এটা কিন্তু একেবারে জিরো, এখানে আবার ইমপ্রুভ করেছে। ঠিক আছে, স্লাইট ইমপ্রুভমেন্ট আসছে আমাদের অ্যাকুরেসিতে, যেটা কিন্তু আমরা এর আগেও দেখতে পেয়েছি। আমরা হচ্ছে যে যখন স্ট্যান্ডালোন মডেল ইউজ করলাম সেখানে, এবং আমরা যখন ট্রান্সফার লার্নিং এর মডেল ইউজ করলাম, রেজাল্ট কিন্তু স্লাইটলি ইমপ্রুভ পেয়েছি, 1% 2%। হ্যাঁ, তো এখানেও কিন্তু আমরা তাই আসলে রেজাল্টের ইমপ্রুভমেন্ট পাই নাই ওরকম, তবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা ছিল রেজাল্টের মধ্যেকার, সেটা কিন্তু বেশ ভালো ছিল। ঠিক আছে, তার মানে 78.9 আর 79 খুবই স্লাইট ইমপ্রুভমেন্ট যখন আমরা কোনো লেয়ারকে ফিক্স করবো না, তার মানে শুধু ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম ইউজ করেছি। এরপরে দেখেন আমরা যখন হচ্ছে ট্রান্সফার লার্নিং এ ফিক্স 1 করলাম, তার মানে আমরা একটা লেয়ারকে ফিক্স করলাম, দেখেন রেজাল্ট কিন্তু 82 ইমপ্রুভ হয়েছে, 79 থেকে 82, অ্যারাউন্ড 3% ইমপ্রুভ হয়েছে। এবং এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একেবারে আগের মতো, বেশ ভালো অবস্থা। এরপরে একটা লেয়ার ফিক্স করেছে, একটা হিডেন লেয়ার, মানে এটা ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করছে। এইখানে কিন্তু একটা লেয়ারকে যখন ফিক্স করলাম, একটা লেয়ার ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করছে, কিন্তু বাকি যে হিডেন লেয়ারটা, দ্বিতীয় হিডেন লেয়ার, সেটা কিন্তু আসলে অ্যাডপ্ট হয়েছে। এই ক্ষেত্রে একটা লেয়ার যখন ফিক্স হলো, তার মানে আমাদের দুইটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার ছিল। প্রথম হিডেন লেয়ার যদি ফিক্স হয়, দ্বিতীয় হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার এটা কিন্তু অ্যাডপ্ট হচ্ছে, সেক্ষেত্রে পেয়েছি 82, কারণ 3%-এর মতো অ্যাকুরেসি বেড়েছে, ভালো হয়েছে। এরপরে যখন ফিক্স 2 করলাম, তার মানে দুইটা হিডেন লেয়ারই কিন্তু আমাদের ফিক্স হয়ে গেছে, দুইটাই ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করছে, এটা ফিচার ডিটেক্টর স্কিম, শুধু আউটপুট লেয়ারটা অ্যাডাপ্ট হচ্ছে, সেখানে কিন্তু উল্টা রেজাল্ট কমে গেছে। এখন যদি আমরা এইটাকে দেখতে যাই, একটু খেয়াল করেন, এটা হচ্ছে বক্স প্লট। এই ক্ষেত্রে স্ট্যান্ডালোন মানে উইদাউট ট্রান্সফার লার্নিং এর রেজাল্ট কত ছিল? 80 কাছাকাছি রেজাল্ট। ট্রান্সফার লার্নিং ছাড়া, এই তিনটা হচ্ছে ট্রান্সফার লার্নিং সহ। ট্রান্সফার লার্নিং এ যখন কোনো লেয়ারকে ফ্রিজ করি নাই, এটা ওর কাছাকাছি একটা রেজাল্ট দিচ্ছে। তবে এখানে কিন্তু দেখেন, খেয়াল করেন, রেজাল্ট কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেজাল্ট গুলোর মাঝে অনেক ভালো। ঠিক আছে, এর কাছাকাছি, খুব একটা চেঞ্জ হয় না, মানে ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম করলে আপনার জেনারেলাইজেশন এরর কিন্তু অনেক কমবে, বেশ ভালো অবস্থা। কিন্তু অ্যাকুরেসি কিন্তু বেশি বাড়ছে, কিন্তু জেনারেলাইজেশন এরর কমেছে, এটাও ভালো, জেনারেশন কমলে তো অনেক ভালো। যখন আমরা ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম ইউজ করলাম, মানে কোনো ল্যাব ফ্রিজ করলাম না, ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম ইউজ করলাম, তখন সেটা কিন্তু আমাদের রেজাল্ট কাছাকাছি, স্লাইট ইমপ্রুভমেন্ট, তবে জেনারেলাইজেশন এরর বেশ ভালো। এরপরে যখন আমরা F1 মানে একটা লেয়ারকে ফিক্স করলাম, প্রথম হিডেন লেয়ারকে, দেখেন এটা কিন্তু বেশ ভালো, 82, মানে প্রথম হিডেন লেয়ার ফিচার ডিটেক্টর বা এক্সট্রাক্টর হিসেবে কাজ করলো, আর দ্বিতীয় হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার কিন্তু অ্যাডাপ্ট হয়েছে। এইটা যদি আমরা করি, সেক্ষেত্রে 82 রেজাল্ট আসছে। তৃতীয়তে আমরা দুইটা হিডেন লেয়ারকে ফিক্স করেছি, সেটাতে রেজাল্ট ভালো আসে নাই, শুধু আউটপুটটা অ্যাডপ্ট হচ্ছে এখানে, তার মানে এটা কিন্তু অনেক নেমে গেছে, 73। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কাস্টমাইজ করলে কিন্তু রেজাল্ট ভালোই আসছে।
আমাদের এখানে যে গ্রাফটা আমরা দেখছি এইটা হচ্ছে আপনার প্রথম স্ট্যান্ড অ্যালোন মেথড উইদাউট ট্রান্সফার লার্নিং, আর তিনটা হচ্ছে ট্রান্সফার লার্নিং এর। যখন আমরা একটা কোনো লেয়ারকে ফিক্স করছি না, শুধু ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম ইউজ করছি, তখন রেজাল্ট একরকম আসছে, ওর কাছাকাছি স্লাইটলি ইমপ্রুভমেন্ট, বাট জেনারেলাইজেশন এরর তিনটাই ভালো। ওয়েট ইনিশিয়ালাইজেশন আমাদের হচ্ছে ট্রান্সফার লার্নিং এর, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কিন্তু আমাদের জেনারেলাইজেশন এরর প্রত্যেকটা ক্ষেত্রেই খুব ভালো। যখন আমরা হচ্ছে কোনো লেয়ারকে ফিক্স করছি না, তখন ইমপ্রুভ হচ্ছে না ওইরকম, স্লাইটলি ইমপ্রুভ ওইভাবে বলা যাবে না, তবে জেনারেলাইজেশন এরর ভালো। আর যখন আমরা একটা লেয়ারকে ফিক্স করছি, বাকিগুলোকে ফিক্স করছি না, তখন কিন্তু রেজাল্ট বেশ ভালো আসছে। আর যখন সবগুলো লেয়ারকে ফিক্স করছি, আউটপুট ছাড়া যতগুলো হিডেন ছিল, রেজাল্ট কিন্তু ভালো আসছে না, কমে গেছে। তার মানে আমরা কাস্টমাইজ করলে কিন্তু অ্যাকুরেসি ভালো পেতে পারি, এবং আমাদের জেনারেলাইজেশন এরর অনেক ক্ষেত্রে কমে আসতে পারে। এই ছিল মোটামুটি আজকের যে লেকচারের কনসেপ্ট, সেটা আমরা মূলত এখানে ট্রান্সফার লার্নিং এর কনসেপ্টটা কিভাবে কাজে লাগাইতে পারি সেটা নিয়ে কথা বলেছি। আমরা আজকে যেটা দেখলাম এখানে কিন্তু আমরা যে অবজারভেশনটা দিলাম আমি এখানে কিন্তু এই বইয়ের পেছনের দিকে যেখানে সব লেখা আছে, স্ট্যান্ডার্ড মেথড, একটা লেয়ারকে ফিক্স করলে কি হবে, কোনো লেয়ারকে ফিক্স না করলে কি হবে, ট্রান্সফার লার্নিং এর একটা লেয়ারকে ফিক্স করলে কি হবে, দুটো লেয়ারকে ফিক্স করলে কি হবে সেটা, এবং এইটার যে অবজারভেশন গুলো এখানে দেওয়া আছে সুন্দরভাবে। এই চ্যাপ্টার মূলত শেষ। আমরা এই চ্যাপ্টারে মূলত যেটা দেখার চেষ্টা করেছি আজকে, যে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা ট্রান্সফার লার্নিং কিভাবে ইউজ করতে পারি, খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা এখন মোস্ট অফ দা কেসে কিন্তু ইমপ্লিমেন্ট হয়। হ্যাঁ, বিভিন্ন কাজে আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা প্রিটেইন মডেল গুলাকে কাস্টমাইজ করে কিন্তু খুব সহজে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা কিন্তু দেখতে পারি কিভাবে হতে পারে। তো আমরা এখানে কি করলাম আজকে একটু রিভিউ করি। আমরা দুইটা প্রবলেম সেট নিয়েছিলাম, প্রবলেম 1, প্রবলেম 2। এবং সেই ক্ষেত্রে আমরা প্রবলেম 1 এর জন্য আমরা স্ট্যান্ডার্ড মডেল এমএলপি ইউজ করেছি, দুইটা হিডেন একটা আউটপুট লেয়ার সহ, সেটা রেজাল্ট একটা পেয়েছি। তারপরে হচ্ছে আমরা প্রবলেম 2 এর জন্য স্ট্যান্ডার্ড মডেল ইউজ করেছি, সেটা দুইটা হিডেন লেয়ার একটা আউটপুট লেয়ারের জন্য, সেটার একটা রেজাল্ট পেয়েছি। এরপরে আমরা প্রবলেম 2 এর জন্য আমরা ট্রান্সফার লার্নিং এর মডেল ইউজ করেছি। প্রবলেম 1 এর জন্য যে মডেলটা আমরা সেট করে রেখেছিলাম সেটাকে সাথে নিয়ে আমরা কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট পাই নাই। এইটাকে আমরা কোনো লেয়ারকে ফ্রিজ করি নাই, শুধু ওয়েট গুলাকে ইনিশিয়ালাইজ করেছিলাম, এটা হচ্ছে ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম। আর দ্বিতীয় হলো যে আমরা এখানে কিন্তু খুব সিম্পল স্লাইট ইমপ্রুভমেন্ট পেয়েছি, যদিও জেনারেলাইজেশন এর খুব ভালো পেয়েছি সেক্ষেত্রে, রেট কম। আর এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওয়েট ইনিশিয়ালাইজেশন স্কিম মানে কোনো লেয়ারকে ফ্রিজ না করে কি হতে পারে। আরেকটা দেখলাম হচ্ছে ট্রান্সফার লার্নিং এ, যে আমরা ফিচার এক্সট্রাকশন করে কি পাচ্ছি, একটা লেয়ারকে ফ্রিজ ফ্রিজ করে দেখলাম, দুইটা লেয়ারকে ফ্রিজ করে দেখলাম। আমরা কিন্তু এখানে রেজাল্ট হিসেবে একটা লেয়ারকে যখন ফ্রিজ করলাম, মানে ওইটা ফিচার এক্সট্রাক্টর বা ডিটেক্টর হিসেবে কাজ করলো, এবং আরেকটা লেয়ারকে যখন আমরা ফ্রিজ করি নাই, তখন রেজাল্টটা ভালো পেয়েছি। এখন আপনি আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করবেন সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, এটা একটা কেস স্টাডি। ঠিক আছে, তবে আমরা ট্রান্সফার লার্নিং এর রেজাল্ট ডেফিনেটলি ভালো পাচ্ছি, সেটা মাথায় রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকে যে ক্লাস আমরা নিলাম সেটা। তো আশা করছি বুঝতে পেরেছেন। এটাই ছিল মোটামুটি আমাদের ট্রান্সফার লার্নিং এর কাজগুলো আমরা কিভাবে করতে পারি, আমরা প্রিটেইন মডেলকে কিভাবে ইউজ করতে পারি, এবং কাস্টমাইজ করে কিভাবে ইউজ করতে পারি, সেটা মূলত দেখানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ।